আজকে রাম মন্দির যখন প্রতিষ্ঠা হলো, আমাদের আরেক রামকে আমরা বিসর্জন দিয়ে দিয়েছি। সাহায় কমিশনের রিপোর্টের ভিত্তিতে ওই যাবতীয় সরঞ্জামগুলো হাফিজ করে দেওয়া হয়েছে ওই রামকথা সংগ্রহালয় থেকে। নেই না, কারণ রামকথা সংগ্রহালয় রাম মন্দির ট্রাস্টকে দিয়ে দেওয়া হয়েছে। তাঁতের ডিএনএ রিপোর্ট বাইরে আসছে, তার ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্ট নেই। সেখানে গভর্নমেন্ট আর রিপ্লাইয়ে কি বলছে যে না, সেই রিপোর্টটা দিতে পারবো না, সেটা দিলে দেশের ইন্টিগ্রিটি আর সোভেরেনিটিতে প্রবলেম হবে। নেতাজি দেশে ফিরেছিলেন, তার হাজারো প্রমাণ আছে। হ্যাঁ, আশুতোষ কাহালি ওখানে কেন যেত? পবিত্র মোহন রায় ওখানে কেন যেত? ওখানে লীলা রায় কি করতে যেতেন? সুনীল কৃষ্ণগুপ্ত কি করতে যেতেন? ওখানে সুনীল দাস কি করতে যেতেন? মাই কোয়েশ্চেন ইজ, হু ওয়াজ দ্যাট গুমনামি বাবা দেন? তোমার কি মনে হয় এটা স্মোক স্ক্রিন? বেসিক্যালি ইন্ডিয়ান গভর্নমেন্ট চায় না বিষয়টা সামনে আসুক। সুভাষ বোস কোনো সাধারণ নাম নয়। প্রত্যেকটা আজাদ হিন্দ ফৌজের সোলজার্সরা নিজের শেষ রক্ত দিয়েছিল নেতাজির জন্য। শুনেছি উনি নাকি একটুখানি সামান্য মুড়ি সন্দেশ চেয়েছিল, ওনাকে খুব অপমান করা হয়েছিল। তুমি ভাবতে পারো, দেশের এত বড় নেতা, যে মানুষটা তার সারাটা জীবন দিল, সেই মানুষটা একটা সামান্য মুড়ি আর সন্দেশ চেয়েছিল বলে অপমানিত হতে হয়েছে। মমতাদি বললেন যে ওকে আমরা একটা কার্বঙ্কল হয়েছিল বলে গড়িয়াতে ট্রিটমেন্ট করতে পাঠিয়েছিলাম। গড়িয়া? হ্যাঁ, একজন ডক্টর মিত্র ছিল, তার কাছে নিয়ে যেতাম। আমি আমার বাবাকে এসে জিজ্ঞেস করলাম, বাবা গড়িয়া মানে আমার বাড়ি। ডক্টর মিত্র, ওনাকে ফোন করলাম একদিন, আমি বললাম, জিজ্ঞেস করলাম, ও আপনি নেতাজিকে নিয়ে কাজ করেন তো? বললাম হ্যাঁ, আমি আসলে ওটা শুনলাম প্রবর্ত সঙ্গের মাধ্যমে, উনি আপনাদের বাড়িতে এসেছিলেন। আপনি যা শুনেছেন ঠিক শুনেছেন, এর বেশি কিছু বলতে পারবো না। নমস্কার, ভারতবর্ষের স্বাধীনতা দিবসের প্রাক্কালে আপনাদের সবাইকে স্বাগত জানাই টাইম অ্যান্ড টাইড পডকাস্টের এই বিশেষ পর্বে। এবং আজকে আমার অতিথিও একজন বিশেষ অতিথি। অনেক দিন ধরে চেষ্টা করছি যদি তাকে আনা যায়, তার কথা বলা, তার কণ্ঠস্বর, তার বাচনভঙ্গি, এই সবের আমি একজন মুগ্ধ শ্রোতা এবং দর্শক। তিনি কি নিয়ে কথা বলেন সে সম্পর্কে আপনাদের জানানোর বিশেষ প্রয়োজন নেই, কারণ তিনি অলরেডি যথেষ্ট পরিচিত। আজকে আমার অতিথি কুনাল বোস। নমস্কার করব। আমরা এই সময়ের মানুষজন, তো আমরা সত্যি বেশি ভনিতকরণ, এটা খুব ভালো। থ্যাংক ইউ তোমার পডকাস্টে ডাকার জন্য। আর আমিও তোমার দীর্ঘদিন ধরে কাজ দেখছি, তোমার সাথে আলাপ ছিল না। তোমার এর আগে অভিনয় দেখেছি এবং তোমার পডকাস্টও আমি দেখেছি। তো এটা আমার জন্য একটা বড় অপরচুনিটি যে তুমি আমাকে এখানে ডেকে। না, অপরচুনিটি কিছু না, আড্ডা মারি। বেশ কিছুদিন ধরে একটা বিষয় সমাজ মাধ্যমে তোলপাড় খাচ্ছে। জনৈক নগেনচন্দ্র রায়, যার পোশাকি নাম কে রেখেছিল আমি জানি না, তিনি, অনেকে বলে তিনি স্বঘোষিত রাজবংশী নেতা অনন্ত মহারাজ, তিনি ভারতবর্ষের বীর সন্তান, আমাদের গর্ব, আমাদের প্রাণের মানুষ নেতাজি সম্পর্কে বিভিন্ন মতামত পেশ করছেন, সামাজিক মাধ্যমে পেশ করছেন, জনসমক্ষে পেশ করছেন। এর আগে তিনি একটা কথা বলেছিলেন, রিসেন্টলি তিনি বলেছেন যে নেতাজি দেশদ্রোহী এবং দেশের ক্ষতি করেছিলেন। তোমার কি মতামত? মানে এটা তো ডেমোক্রেসি চলছে ইন্ডিয়াতে, এখানে তো রাজতন্ত্র কোথা থেকে এলো? ইন্ডিয়াতে রাজতন্ত্র নেই এই মুহূর্তে। এবার কে কোথা থেকে কবেকার কি রাজা ছিল সে তো আমার জানার কথা নয়। আর এই যে নগেন রায় বলছো, নগেন্দ্র রায়, এই নামটা তুমি জিজ্ঞেস করো তো তোমার দর্শকদের আজ থেকে 1 মাস আগেও জানতো কিনা। সো আমরা ওনাকে হাইপ দিয়েছি। এটা দুর্ভাগ্য যে উনি এই মুহূর্তে রাজ্যসভার সাংসদ। সাংসদ তো এলিতেলি গাঙ্গুতেলি কত লোকই হচ্ছে, কি চাই সাংসদ হতে গেলে? রাজনীতি তো এই মুহূর্তে খুব একটা, মানে কি বলবো, সেই যে আমরা বলি চেতনা সম্পন্ন মানুষজন করছে না। যদি করতো তাহলে অ্যাটলিস্ট উনি যা বলছেন তার প্রতিবাদটা করতো। উনি যা করছেন সেটা তো, ওনাকে আমি সেই ধর্তব্যেই রাখি না। আমার মনে হয় যে ওনাকে নিয়ে আমার কথা বলাই উচিত না, কারণ উনি এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে বলছেন। আমি সবসময় বলি যে তুমি একটা জিনিস ভাবো, তুমি আমি নগণ্য। আজকে যাকে নিয়ে কথা বলা হচ্ছে, ভারতবর্ষের সংবিধানের ওপর তো কিছু নেই, জুডিশিয়ারি সবার উপরে রয়েছে। তো জুডিশিয়ারি যখন কোনো একটা রায় দেয়,
যখন একজন জাজ বসে থাকেন বা একজন বিচারক বা বিচারপতি, তার মাথার উপর কাদের ছবি থাকে? এসব বিশ্ববরেণ্য নেতাদের ছবি থাকে। তো একদম। তার মানে তারা হচ্ছে আমাদের দেশের এমন একটা পজিশনে, আজও তাদের নাম আমরা স্মরণ করি, তারা মনীষী, যাদেরকে আমরা বাংলায় বলি। সো এরকম একজন লিডার, যাকে কোর্টের ওপর রেখে, মাথায় ছবি রেখে জাজ ডিসিশন নেন, জাজমেন্ট দেন, তার আজকে অপমান হচ্ছে, আর আমি আর তুমি বসে পডকাস্টে প্রতিবাদ করব। এটা কি ডেমোক্রেসি? এটা দেখো, তোমার এটা নন পলিটিক্যাল একটা প্ল্যাটফর্ম, বাট স্টিল উইদাউট পলিটিক্স তুমি সুভাষচন্দ্রকে আলোচনাই করতে পারবে না। মানে নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম ঠিক আছে, কিন্তু আমি অন্তত এই ভিডিওর মাধ্যমে সোচ্চারে এই যে জনৈক ব্যক্তি তার স্বঘোষিত কিছু কিছু মন্তব্য করে চলেছেন, যার মধ্যে না আছে ফ্যাক্ট, যার মধ্যে না আছে কোনো রকম ঐতিহাসিক ভিত্তি, জাস্ট বলে দিচ্ছেন, সেটার বিরুদ্ধে একটা প্রতিবাদ রাখলাম এবং সোচ্চারে রাখলাম, এবং ভবিষ্যতেও এই বিষয়টা নিয়ে মেজর প্রতিবাদ করব, প্রয়োজন হলে রাস্তায় নেমে প্রতিবাদ করব, এই কথাটা বললাম। আমরা খুঁজে দেখার চেষ্টা করি ইতিহাস জুড়ে আমাদের দেশনেতা, আমাদের প্রাণের নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে। আমি শুরুর দিকটা ছেড়ে যাচ্ছি, স্কিপ করছি। কংগ্রেসে সুভাষচন্দ্র বসুর থাকা, তারপর এক সময় মহাত্মা গান্ধীর সঙ্গে তার মতানৈক্য, সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়া। আমাদের অভ্রদার সঙ্গে গান্ধীজি নিয়ে এর আগে এপিসোড হয়েছে, সেখানে অভ্রদা ক্লিয়ারলি বলেছে এই যে গান্ধীজি যে সমাজ সৃজনের একটা ভূমিকা নিয়ে আসছিলেন, ইনস্টেড অফ পলিটিক্যালি অ্যাপ্রোচ করা এই বিষয়টা থেকে অনেক বেশি অরাজনৈতিক কার্যকলাপ শুরু হচ্ছিল। যেমন অভ্রদা ওই চরকার সুতো কাটাটাকে অরাজনৈতিক কাজ হিসেবেই দেখছেন, অরাজনৈতিক কার্যকলাপ, তার মাধ্যমে হয়তো একটা বড় কিছু তৈরি হয়েছিল পরবর্তীকালে। নেতাজি যেমন অভিবাদন জানিয়েছিলেন সামরিক কায়দায় ঘোড়ায় চড়ে এসে, তেমনি নেতাজি এই সময় আর ওই অরাজনৈতিক মুভমেন্টগুলোতে বিশ্বাস করতে পারছিলেন না, এবং সেই জন্যই তিনি একসময় এই পারস্পরিক বিরোধটা এমন চরমে ওঠে যে তিনি সভাপতির পদ ত্যাগ করলেন। তার পরবর্তীকালে ফরওয়ার্ড ব্লক তৈরি হলো। তারপর একটা সময় এলো, সেইখান থেকে আমাদের পর্ব শুরু হোক, যখন নেতাজি গৃহবন্দী, দীর্ঘদিন গৃহবন্দী থাকার পর হঠাৎ ওয়ান ফাইন মর্নিং ইংরেজদের প্রায় 43 জন গুপ্তচর তখন নজর রাখতো, তারা রিয়েলাইজ করলো যে সুভাষচন্দ্র বাড়িতে নেই। কিভাবে ঘটেছিল এই মহানিষ্ক্রমণ? দেখো, মহানিষ্ক্রমণ নিয়ে তো অলরেডি অনেকেই অনেক কিছু এখনো পর্যন্ত জানে। মহানিষ্ক্রমণের ঘটনাটা যতটুকু আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি, তার বেশিরভাগটাই শিশির কুমার বসু যেটা লিখেছিলেন তার বেসিসে, এবং সেটাও কিন্তু বিতর্কিত। এই কারণ অনেকেই বলেন যে শিশির বোস সম্পূর্ণ ঘটনাটা বলেননি, এবং বললেন কবে? অনেক বছর পর। মানে এত বছর পর বলার কি প্রয়োজন ছিল? সবকিছু সামনে এসে যাওয়ার পর হঠাৎ করে তিনি অল ইন্ডিয়া রেডিওতে একদিন এই কথাটা বললেন, পরবর্তীকালে লিখেছেন, সেটা আলাদা কথা। কিন্তু বাড়ির লোকেরাও কিন্তু খুব অবাক হয়েছিলেন যে শিশির বোস এই কথাগুলো বলে দিল ফাইনালি। তো দেখো, এটা তো ঠিক যে সুভাষচন্দ্র দীর্ঘদিন ধরেই প্ল্যানিং করছিল যে তিনি দেশের বাইরে যান, এবং তার সমস্ত পরিকল্পনা তিনি সেভাবেই সাজিয়েছিলেন। কিন্তু পরিকল্পনাতে তার বাইরে যাওয়ার ক্ষেত্রে যেটা বসু পরিবার সূত্রে জানা যায়, যে তিনি প্রথম টার্গেট করেছিলেন অশোকনাথকে। আচ্ছা। এবং অশোকনাথ ছিলেন শরৎ বোসের বড় ছেলে, যিনি ভাড়ারিতে থাকতেন। ওখান থেকে সুভাষচন্দ্র গোমো গেছিলেন। কিন্তু যেটা জানা যায় যে এই ক্ষেত্রে শরৎ বসু, মানে তার যিনি ওয়াইফ, মানে উনি ওনার বৌদি, তিনি বলেছিলেন যে, মানে শরৎ বসুর বক্তব্য ছিল তুমি একবার বৌদির সাথে কথা বলে নাও, কারণ অশোকনাথ সবাই সঙ্গে বিয়ে করেছে। তো সুভাষ বোসের এই যে চিন্তাভাবনাতে অশোকনাথ প্রথমে থাকলেও উনি কিন্তু ওনার বৌদির সাথে কথা বলেন, এবং ওনার বৌদি ওনাকে বলেন যে তুমি একটা কাজ করো, তুমি শিশিরকে নাও। শিশির তো বয়স অনেক ছোট, ও সবে এখন ডাক্তারি পড়ছে, কিন্তু অশোকের তো বিয়ে হয়েছে, ওর ওয়াইফ আছে, ওর ফ্যামিলি আছে, তো সেখানে ও কোনো সমস্যা হলে বিপদে পড়ে যাবে। তো সেখান থেকে উনি শিশির বোসকে নিলেন প্ল্যানিংয়ে। এবার যে ঘটনাগুলো জানা যায় না সেটা হচ্ছে যে শিশির বোস এই প্ল্যানের যে বাকি পিলার্সরা রয়েছে তাদের কথা বলেননি। আর দেখো, একটা প্ল্যান, এই প্ল্যানটা তো এরকম হতে পারে না যে শুধু শিশির বোসকে নিয়ে উনি করেছেন, উনি অনেক বড় একটা প্ল্যান সাজিয়েছিলেন। আবার এটাও ঠিক যে সুভাষ বোসের মধ্যে একটা চরিত্র ছিল, উনি যেহেতু গোয়েন্দা কায়দায় সবকিছু করেছেন,
সমস্ত কিছু সবাইকে বলতেন না। নিড টু নো বেসিস। এক্স্যাক্টলি, মানে এটা যে কোনো গোয়েন্দা, মানে একটা যে কোনো মানে গুপ্ত সংগঠন, গোয়েন্দা গুপ্তচরদের সংগঠন, এটা একটা সবার এটা একটা strategy প্রিন্সিপাল। এটা, হ্যাঁ। তো যেটুকু ওনার পার্ট ছিল সেটাই উনি হয়তো বলেছেন। যেমন তার মধ্যে একটা ছোট্ট উদাহরণ, যে গাড়ির পাংচার হলে সেটা কি করে সারাতে হয়, বা ধরো গোমোজে যাবে অতটা রাস্তা, সেই রাস্তা কিন্তু শিশির বোস আগে গিয়েছিলেন, রেকি করতে, এবং দেখে এসেছিলেন সে রাস্তা কতটা, পুলিশ চকি কোথায় কোথায় আছে, কি আছে, সমস্ত এসে দেখেছিলেন, এবং ওনাকে গাড়ির টায়ার পাংচার হলে কীভাবে সারাতে হয় সমস্ত কিছু শিখিয়েছিলেন। উনি গিয়ে গ্যারেজে গিয়ে সেগুলো প্র্যাকটিস করেছিলেন। আচ্ছা। এবং উনি যে পোশাক পরেছিলেন সেগুলোর ক্ষেত্রেও সমস্ত কিছু চিন্তা ভাবনা আগে থেকে সব প্ল্যানিং ছিল। এখন ওনার এই যে যাওয়াটার ক্ষেত্রে অশোকনাথ আগে থেকেই যোগাযোগ করেছিলেন, এবং রাঙাবাবুর সঙ্গে উনি যখন আসেন প্রথমবার দেখা করতে এই প্ল্যানিংয়ের ব্যাপারে, তখন পুরো ওনার বিবরণে আছে এলগিন রোডটা কলকাতা পুলিশ ঘিরে রেখেছে, এবং উনি এসে দেখা করেন, ভারারিতে যখন যাবেন সেভাবে প্ল্যানিং হয়। দেখো, এগুলো মোটামুটি সবাই কম বেশি জানে। আমি যেটা বলতে চাই যে উনি যখন গেলেন এখান থেকে চলে গেলেন ওই রাতে, প্ল্যানিংটা কি ছিলেন উনি কথা বলবেন না, মৌনব্রত নিয়েছেন, তো বোবা হয়ে থাকবেন। সেখানে ওনার সিগারেট খেতেন, শুধু ওই ধোঁয়াটা আসতো, উনি পায়চারি করতেন, আলোর নিচ দিয়ে বয়ে যেত, দেখলে দরজার তলা দিয়ে আলো আসতো। এবার ওনাকে দেখাশোনা করতেন ওনার যারা দুইজন, ওনার ভাইজি এবং আরেকজন চাকর ছিলেন, তারা কিন্তু জানতেন ব্যাপারটা যে কিছু একটা ঘটতে পারে। তো এই যে পুরো প্ল্যানিংটা কিন্তু উনি একা করেছেন এটা বললে ভুল হবে। এই প্ল্যানিংটার মধ্যে অনেকেই ছিলেন, এবং আমি মনে করি এটার মধ্যে শরৎ বসু ছিলেন, এবং শরৎ বোস বেশি পরিমাণে ছিলেন। শরৎ বোসকে না জানিয়ে ওই কাজটা তিনি করেননি। এটা একটা বড় প্ল্যানিং, এবং উনি জানতেন যে ওনার রাজনৈতিক যে সকল যোগাযোগগুলো ছিল, তার মধ্যে ধরো তখনকার দিনে আমরা দেখেছি পরবর্তীকালে তিনি ভগৎ রাম তলওয়ারকে নিয়ে যাচ্ছেন, ডাবল এজেন্ট, বিখ্যাত। হ্যাঁ, তার মানে এই যে পুরো পরিকল্পনাটা আগে থেকে হয়েছিল, এবং ভগৎ রাম তলওয়ারকে যারা রিক্রুট করেছিল, এটা তো হতে পারে না যে উনি হঠাৎ করে গিয়ে মিট করেছেন, তা তো নয়। তার মানে ওনার এই সমস্ত পরিকল্পনাটা উনি আগে থেকে করে তারপরে উনি হাউস অ্যারেস্ট হয়েছেন। হাউস অ্যারেস্ট হওয়াটাও কিন্তু প্ল্যানিং এর পার্ট। ও তাই? এক্স্যাক্টলি। আচ্ছা। এবং এই বুদ্ধিটা শরৎ বসু দিয়েছিলেন যে হাউস অ্যারেস্ট যদি না হও তাহলে কি করে, সেই কারণে অনশন শুরু করেছিলেন। আচ্ছা, অনশনটা শুরু করেছিল যাতে ওকে হাউস অ্যারেস্ট দেয়। এবার এই কীর্তি কিষাণ পার্টি, এদের যে ভূমিকা, তো ওরা তো আগে থেকে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করে নেতাজির সাথে দেখা করেছে সে এলগিন রোডে পর্যন্ত। আমি ওই ডিটেলে না গিয়ে বলি যে উনি যখন গোমো গেলেন সেই পুরো রাস্তাটা কিন্তু উনি মোহাম্মদ জিয়াউদ্দিনের বেশে গিয়েছিলেন, এবং একজন ইন্স্যুরেন্স এজেন্ট। ওনার সেই স্কেলটা আমি পরবর্তীকালে পেয়েছিলাম, যে স্কেলটা উনি নিয়ে গিয়েছিলেন সেই সময়। আচ্ছা। সেই স্কেলটা একটা ইন্স্যুরেন্স কোম্পানির স্কেল। আচ্ছা, ওকে। কারণ প্রপগুলো রাখতে হবে সমস্ত কিছু। এখানে একটা কথা বলি যে উনি যখন গোমোতে গিয়ে পৌঁছলেন, আমি কথাটা বারবার বহু পডকাস্টে বলেছি, জয়ন্তী রক্ষিত যিনি এই অশোকনাথের কন্যা, তিনি আমাকে বলেছিলেন যে তার মা মীরা বোস, তিনি এই বিষয়গুলো যখনই আলোচনা হতো তিনি খুব ওই আলোচনা থেকে উঠে চলে যেতেন। না কেন? উনি বলতেন যে, ওনারা বলতেন যে তোমার এটা বলতে অসুবিধা কোথায়, এতদিন হয়ে গেছে এখনো তুমি বলতেন যে আমার শ্বশুর মশাই আমাকে বারণ করেছিলেন এই কথা কাউকে বলতেন না। উনি তো একবারও বলেননি যে বৌমা এই কথাগুলো আমি চলে যাওয়ার পর সবাইকে বলে দিও। ইভেন যখন উনি গোমো যান ভারারি থেকে, ঠিক সেই সময়টায় অনেক ভার্সন আছে। সাম ভেনিগাল যে সিনেমাটা বানিয়েছিল বোস দ্য ফরগটন হিরো, সেখানে একটা ভার্সন যেটা দেওয়া হয়েছিল, যদিও জয়ন্তীদির বক্তব্য যে মীরা বোস আগে থেকে জানতেন, সে কারণে ওনার রুমালের মধ্যে উনি MZ লিখে দিয়েছিলেন। এই যে সাম ভেনিগালের পার্টে যেটা রয়েছে একটু ড্রামাটিক্যালি, যেখানে উনি দেখছেন যে শিশির বোস এবং অশোকনাথ দুজনে ওনাকে গাড়িতে করে ভারারি থেকে গোমো নিয়ে যাচ্ছেন, কালকামেল ধরবে রাত্রিবেলা, সেজন্য যাচ্ছে। তো মাঝ রাস্তায় সাম ভেনিগাল যে ভার্সনটা দেখিয়েছিলেন, যেটা জয়ন্তীরা এগ্রি করেন না, যে উনি মাঝপথে বেরিয়ে যাচ্ছেন, পরবর্তীকালে মীরা বোসকে নিয়ে ওরা তিনজন যাচ্ছে, এবং মীরা বোস হঠাৎ করে দেখছেন যে গাড়িতে আবার মোহাম্মদ জিয়াউদ্দিন উঠে বসছে।
আচ্ছা। এবং তখন দেখে ওনাকে অবাক হয়ে যাচ্ছে যে এই লোকটা তো সারাদিন ছিল, আবার কেন গাড়িতে উঠলো। হুম, তখন অশোকনাথ বলছেন যে মীরা চিনতে পারছো এটাকে? আচ্ছা, ওকে ওকে। তো চিনতে পারছে না, কারণ তো উনি তো বড় দাড়ি, আলখাল্লা। মাথায় ভেজ চাপিয়ে। তখন বলছেন যে রাঙা কাকাবাবু। তোতে মীরা বোস বলছেন যে হতে পারে না এটা, মানে আপনি এইভাবে আমার বাড়িতে এসেছিলেন? না না, গাড়ি ঘোরাও, আপনি চলুন আমার বাড়ি। আরে শ্বশুর মশাই বলে কথা, শ্বশুর মশাই না সুভাষচন্দ্র বোস, হ্যাঁ। এটা কোনো সাধারণ কেউ নয়, হুম তিনি এসছেন। হুম তুমি গাড়ি ঘোরাও, আবার বাড়ি চলো। হুম তাতে রাঙা কাকাবাবু সেদিনকে বলেছিলেন অ্যাজ পার দেম যে মীরা, আমি একটা গোপন মিশনে যাচ্ছি, আমি জানি না আমি কবে ফিরবো, কিন্তু আমি যে এখানে এসেছিলাম এটা যেন ব্রিটিশ পুলিশ জানতে না পারে, কাউকে তুমি কোনোদিনও বলো না। যদি তুমি এটা কাউকে বলো আর ব্রিটিশ পুলিশ যদি জানতে পারে, তাহলে তোমার স্বামী কিন্তু বিপদে পড়বে। তো জয়ন্তীদির মা মীরা বোস বলতেন যে জয়ন্তী, কখনো ভেবে দেখেছিস উনি কত বড় মাপের মানুষ ছিলেন? উনি একবারের জন্য বলেননি যে এটা বাইরে কাউকে বলিস না, তাহলে এটা জানতে পারলে আমি বিপদে পড়বো, বা এটা বলো না আমি বিপদে পড়বো। তোমরা বলেছিল বিপদে পড়বে। তোমার স্বামী বিপদে পড়বে। রাইট। আজকে ওই মানুষটার মহানিষ্ক্রমণ যেভাবেই হয়ে থাকুক না কেন, আজকে দেশের জন্যই তো ছিল যে মানুষটা সমস্ত কিছু ছেড়ে সেদিনকে রাত্রে গোমো থেকে চলে গেলেন, শেষবারের জন্য এলগিন রোডকে আলবিদা জানিয়ে, কলকাতাকে আলবিদা জানিয়ে। একসময় কলকাতার মেয়র, এত কিছু, তাও তাকে বাইরের সাহায্য নিতে যেতে হয়েছিল। আজকে মহানিষ্ক্রমণ সত্যি কথা বলতে একটা এমন একটা ইঙ্গিত দেয় যে সুভাষচন্দ্র বোস এই ঘটনা বারবার ঘটিয়েছে, একবার দুবার না। ওনার কাছে এটা একটা খেলা ছিল, ছদ্মবেশ ধারণ করা, এবং এই ছদ্মবেশ ধারণ করার যে ওনার কৌশলটা, এটা তিনি শিখেছিলেন এমন একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীর কাছ থেকে, যার নাম খুব একটা লোকে বলে না। সে লোকটার নাম রাসবিহারী বোস, যার কাছে ছদ্মবেশ নেওয়াটা জাস্ট ইনস্টিটিউশন ছদ্মবেশ কোনো ব্যাপার না, ইজিলি নিতে পারতেন। এবং আমি অনেক সময় বলি, জানো তো, মানে এটা তোমার টপিকের বাইরে হলেও, রাসবিহারী বসুর মতন স্বাধীনতা সংগ্রামী ভারতবর্ষে খুব কম জন্মেছে। কারণে যেমন ধরো ছত্রপতি শিবাজি, তিনিও তো আনবিটেন ছিলেন, ওকে ধরেছিল কিন্তু ফলের বাক্সে ও পালিয়ে এসেছিল, এটা জানে সবাই। মানে মুঘলরা ওকে কখনো জব্দই করতে পারেনি। আর এই মানুষটাও ঠিক তাই, যাকে ব্রিটিশরা কখনো ধরতেই পারেনি, অ্যারেস্টই করতে পারেনি, এবং জাপানে গিয়ে মৃত্যু হয়েছে। ওরকম একটা ব্যক্তিত্ব, সে গিয়ে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছে, সেই মানুষটা সারা জীবন ব্রিটিশের চোখে ধুলো দিয়ে বেরিয়ে গেল, কিন্তু ব্রিটিশ ওকে ধরতেই পারলো না। এরকম বিপ্লবী, সেজন্য শরৎচন্দ্র লিখেছিলেন পথের দাবিতে যে তুমি তো দেশের জন্য সবই দিয়াছো, তাই দেশের ওই রকম মানুষ আজকের সমাজে না দৃষ্টান্ত। আর তুমি যখন আমার প্রথম প্রশ্ন আমাকে করলে, তুমি যখন আরো পডকাস্টটা এগোবে, তখন মনে হবে তোমার এই উত্তরগুলো দিতে তোমার লজ্জা লাগবে। তুমি কার কথা, কার মুখ দিয়ে ঠোঁটস্থ হচ্ছে, এই কথা বলার জন্য কি আমি পডকাস্টে বসেছি নাকি? এইসব লোকেরা একদিন সময়ের সাথে সাথে নিশ্চিহ্ন হয়ে যাবে, ফুটনোটও থাকবে না হিস্ট্রিতে। আমরা তাহলে এবার এগোই। এই মহানিষ্ক্রমণ হলো, সেখান থেকে অরল্যান্ডো মাজাটা নাম হলো, এবং তিনি ফাইনালি গিয়ে পৌঁছলেন জার্মানি, তারপর জাপান। সেখানে রাসবিহারী বোসের সঙ্গে আলোচনা, এবং রাসবিহারী বোস সর্বাধিনায়কের দায়িত্ব তুলে দিচ্ছেন। আজাদ হিন্দ ফৌজ গঠন হচ্ছে, নেতাজি নামে তাকে ডাকা শুরু হচ্ছে, এবং অদ্ভুতভাবে আজাদ হিন্দ ফৌজের যে তিনটি শব্দ, সেই তিনটি শব্দ অদ্ভুতভাবে কিন্তু উর্দু শব্দ। হ্যাঁ, এবং সেখানে তারপর মহিলা রেজিমেন্ট তৈরি হচ্ছে, এবং আজাদ হিন্দ ফৌজ আস্তে আস্তে যুদ্ধ ঘোষণা করছে এবং ভারতবর্ষের দিকে আসছে, ভারতবর্ষে ঢুকে পড়ছে, মণিপুর যাচ্ছে, ইম্ফল যাচ্ছে, কোহিমা। আজাদ হিন্দ ফৌজের সরকার প্রতিষ্ঠিত হচ্ছে। অনেকগুলি দেশ গভর্নমেন্ট ইন এক্সাইলের রেকগনিশন দিচ্ছে। ভারতবর্ষের পতাকা উত্তোলিত হচ্ছে, প্রথমবার সম্পূর্ণ জাতীয় সঙ্গীত জনগণমন গাওয়া হচ্ছে। সেই সঙ্গে কদম কদম বাড়ায় যা, মানুষজন আশায় বুক বাঁধছেন যে সুভাষ ফিরছেন, এবং সুভাষ রেডিওর মাধ্যমে রেডিও বার্তা দিচ্ছেন দেশবাসীকে। তিনি বলছেন যে তোমরা প্রতিবাদে ফেটে পড়ো, তোমরা রেল লাইন উপড়ে ফেলো, তোমরা টেলিগ্রাফের তার ছিঁড়ে ফেলো, সমস্ত যোগাযোগ ব্যবস্থাকে বিকল করে দাও। সেনাবাহিনীর কাছে আর্জ করছেন যাতে তারা বিদ্রোহ করে।
আজাদ হিন্দ ফৌজ যুদ্ধ ঘোষণা করছে এবং ফাইনালি দুর্ভাগ্যবশত এমন একটা সময় আসছে যখন আজাদ হিন্দ ফৌজের কাছে আস্তে আস্তে রসদ ফুরিয়ে আসছে, অস্ত্র যোগান দিতে পারছে না জাপান। ততদিনে হিরোশিমা নাগাসাকি ঘটে গেল এবং প্রায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের মুখে জাপান যে কোনো দিন সারেন্ডার করে ফেলবে এই রকম একটা সময় তাইওকো বিমানবন্দর থেকে নেতাজি একটা বিমানে চলে যাওয়ার প্ল্যান করলেন। মাঞ্চুরিয়াতে যাদের যাওয়ার কিছু লোকের যাওয়ার কথা ছিল এবং নেতাজির যাওয়ার কথা ছিল সিঙ্গাপুর, সেই প্লেন ক্র্যাশ করলো এবং বলা হয় নেতাজি মারা গেলেন। তোমার কি মনে হয় এই প্লেন ক্র্যাশ সম্পর্কে? দেখো 1945 সালের 18ই আগস্ট এই ঘটনাটি ঘটলো। এই ঘটনাটা ঘটেইনি, ঘটনাটা ঘটেইনি না, বেশ, ঘটনাই ঘটেনি, কারণ তার কোনো প্রমাণই নেই। প্রথম কথা হচ্ছে, দেখো এইটা অনেক পুরনো ব্যাপার। আমি প্রথম আমার চ্যানেলে আই এম বোস সেখানে দেখিয়েছিলাম একটা কপি। সেইটা হচ্ছে এই যে ঘটনাটা ঘটেনি তার যে একটা রিপোর্ট, যেটা প্রথম দিয়েছিল তাইওয়ান গভর্নমেন্ট, এবং সেই তাইওয়ান রিপোর্টে 1956 পরিষ্কার বলে দেওয়া হয়েছিল যে ওই দিন কোনো বিমান দুর্ঘটনা ঘটেনি। এবং সেটা কিন্তু তারা, মুখার্জি কমিশন যখন প্রথম এটা বলল যে এরকম কোনো বিমান দুর্ঘটনার কোনো প্রমাণ পাওয়া যায়নি, জাস্টিস মুখার্জি যখন গেলেন সমস্ত কিছু ছানবিন করলেন, বললেন যে অ্যাশেসটা যেটা পাওয়া গিয়েছিল বা যেটা রেইনকোজিতে আছে বলে দাবি করা, ওটা মানে ওকুরো ইচিওরা বলে একজন মানে জাপানিজের একজন সোলজার, জাপানি এবার এই যে বিষয়টা, এটা নিয়ে অনেক বিতর্ক হলো এবং তুমি দেখলে যে ওই সময় একটা ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছিল, তারপর আরো দুটো ডেথ সার্টিফিকেট এসছে এবং অনেক লেট 80s 90s এসছে, 80s এসছে। এবার একটা গভর্নমেন্ট সে বলে দিল যে ভাই আমাদের দেশে তো কোনো বিমান দুর্ঘটনা ঘটেইনি। এটা কি করে হলো? এটা হচ্ছে তৎকালীন সময় বা এখনো মনে হয়, এখনো সম্ভবত ভারতের সাথে তাইওয়ানের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, তো সে কারণে ভারত দাবি করতে পারে না। দাবিটা ইংল্যান্ডের থ্রু হয়েছিল, তো ইংল্যান্ড ইন্ডিয়াকে সেই কপিটা পাঠিয়ে দিয়েছিল এবং সেটা কিন্তু পার্লামেন্টের টেবিলে হয়েছিল, সেটা কিন্তু বাইরে আসেনি ভাই, সবাই কিন্তু জানতো। এবং এটা হয়েছিল তোমার শাহনাজ কমিটি তৈরি হওয়ার আগেই রিপোর্ট এসে গেছিল। তাহলে শাহনাজ কমিটি তৈরি হলো কেন? এবং তোমাকে এটা জানাই যে আমি রিসেন্টলি আরেকটা ভিডিও বানিয়েছি যেখানে আজকের ডেটে দাঁড়িয়েও এখানে যে তাইওয়ানের দূতাবাস রয়েছে তার সাথে যোগাযোগ করার পর বলা হয়েছে পরিষ্কার যে কোনোভাবে আমাদের কাছে কোনো ডকুমেন্টস নেই বিমান দুর্ঘটনার, এবং বিমান দুর্ঘটনা নিয়ে তাইওয়ানে কোনো রিসার্চও হয় না, কারণ ওরা এটা মনেই করে না যে বিমান দুর্ঘটনা ঘটেছে। কারণ বিমান দুর্ঘটনার খবর তো সেদিন কোথাও প্রকাশিতই হয়নি, জাস্ট দু একটা ডেলিজে বেরিয়েছিল, সেগুলো পরে দুদিন পর, এবং সেটা লোকাল ডেলিজে। আজকে বলা হচ্ছে যে তোমার ধরো জেনারেল শেডেই সেখানে ছিল, জেনারেল শেডের মতন ওনারা ব্যক্তিত্ব যাকে হাওয়া করে দিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে, তার কোনো খোঁজ নেই, তার বডি নেই। ইজ ইট পসিবল? আর সবচেয়ে বড় কথা, ডকুমেন্টস যারা বলেছিল যে ডক্টর থেকে শুরু করে নার্স, তারা কেউ সুভাষ বোসকে চিনতই না, এবং তারা নিজেদের বয়ানে বলে, তুমি উইকিতে গেলেও পেয়ে যাবে, তারা পরিষ্কার বলছে যে আমরা বোসকে চিনতাম না, আমাদের চেনানো হয়েছিল। এখন বিমান দুর্ঘটনার তথ্যের সবচেয়ে বড় গল্প হচ্ছে কোনো, যেটাকে আমরা বলি ক্লিনচিং এভিডেন্স কিন্তু এদের কাছে নেই, শুধু একটা অ্যাশেস দেখায়, তার কোনো ডিএনএ টেস্ট হয় না। আর একটা গপ্প আছে সেটা চালানো হয়, হ্যাঁ সেগুলো চালানো হয় বিমান দুর্ঘটনা ঘটেছিল বলে। তাইওয়ান রিপোর্টের পর আর কি বক্তব্য? তাইওয়ান রিপোর্ট সেদিনকে টেবিল করার পরও সেটা খারিজ হয়ে গেল। আজকে বক্তব্য হচ্ছে যে তাহলে তো তোমার দেখো একটার পর একটা প্রাইম মিনিস্টার তারা ক্ষমতা এসছে, তারা তারপর খোসলা কমিশন তৈরি করেছে, সেটাও একদিক দিয়ে রিজেক্টেড। মানে এগুলো কোনোটাই অ্যাকসেপ্টেড নয়, কিন্তু এইগুলোর নিয়ে বিতর্ক আছে। পরবর্তীকালে প্রাইম মিনিস্টার এসে বলেছেন যে না, আমি এটা মানি না। মুখার্জি কমিশনকে কাজই করতে দেওয়া হলো না, সে একটা রিপোর্ট পেশ করলো, সেই রিপোর্টের মধ্যে অনেক বিভ্রান্তি রয়েছে। জাস্টিস মুখার্জি পরে এসে বললো যে না, বিমান দুর্ঘটনা ঘটেইনি, তার কাছে কোনো প্রমাণ নেই, সেটাকেও খারিজ করে দেওয়া হলো। সো আমার বক্তব্য যে বিমান দুর্ঘটনা যে ঘটেছিল তার প্রমাণটা কোথায়? যত রিসার্চার সেখানে গিয়েছেন তারা দেখেছেন, ডেপোনেন্ট ছিলেন যারা মুখার্জি কমিশনের, তারা কেউ বলছেন যে না, বিমান দুর্ঘটনা ঘটেইনি কোথাও। তাইওয়ান রিপোর্ট পর্যন্ত সেটাই বলে দিয়েছে। তো দু একজন আই উইটনেস শুধুমাত্র, যাদেরকে দুপানা পয়সা দিয়েই সাজানো যায়। আচ্ছা আমার একটা প্রশ্ন, যদি তারা ঠিক হয়
তাদের বক্তব্য যদি একদম আই উইটনেসদের বক্তব্য যদি মনে হয় যে তারাই পারফেক্টলি ঠিক বলছে, তাহলে ভগবানজিকে নিয়ে যারা বলছে তাদেরটা সত্যি না কেন? একই তো গল্প। এরা মিথ্যে, ওরা সত্যি কি করে হয়? এদের কথাগুলো মিথ্যে আর ওদের কথাগুলো সত্যি। ক্লিনচিং এভিডেন্স নেই বিমান দুর্ঘটনার কোনো, এবং নেতাজি যে দেশে ফিরেছিলেন তার হাজারো প্রমাণ আছে। আছে। হ্যাঁ, তো সেগুলো যখন আছে আর ওটার যখন নেই, তাহলে বিমান দুর্ঘটনা নিয়ে কথা বলে লাভ কি? আচ্ছা, তোমার কি মনে হয় এটা স্মোক স্ক্রিন? বেসিক্যালি ইন্ডিয়ান গভর্নমেন্ট চায় না বিষয়টা সামনে আসুক। মানে এত বছর পরেও? হ্যাঁ, সিম্পলি চায় না এই বিষয়টা সামনে আসুক। আমি কদিন আগে একটা ভিডিও বানিয়েছি, জানি না তুমি দেখেছো কিনা, সেখানে একটা কথা বলেছিলাম যে সুভাষচন্দ্রকে যখন রাস্ট্রিকেট করা হয়েছিল প্রেসিডেন্সি থেকে, তখন পরিষ্কার বলা হয়েছিল যে মানে ইউ আর দ্য মোস্ট ট্রাভেলসাম ম্যান, সেই জন্য উই আর সাসপেন্ডিং ইউ। আজকের ডেটে দাঁড়িয়েও হি ইজ দ্য মোস্ট ট্রাভেলসাম। তুমি ভাবতে পারছো সেই মানুষটা ডিসঅ্যাপিয়ার করে গেছে 80 বছর আগে অফিসিয়ালি। তারপরও আজকে দেশ তাকে নিয়ে কথা বলতে ভয় পায়, রিপোর্ট চেপে রাখে, তাকে নিয়ে আলোচনা হয় না, তার মূর্তি বসিয়ে দেয়। কিন্তু অ্যাকচুয়ালি সেই ও মাই গড সিনেমাটা দেখেছিলে, যেখানে বলা হয় না তোমাকে ভগবান বানিয়ে দিয়ে পুজো করাটাই সহজ, কারণ তাতে কি অনেক বেশি রাজনীতিটাকে সহজ করা যায়। রাইট। এখানে সুভাষচন্দ্রকে ভগবান বানিয়ে পুজো করা হয়। দেখবে অনেকেই বলে, সুভাষচন্দ্রের পরিবারের লোকজন বলে, এই অন্তর্ধান নিয়ে এত কথা বলে কি লাভ? মানে সেকেন্ড অন্তর্ধানটা, তার আদর্শ সম্পর্কে কথা বলো, সে পে কমিশন তৈরি করেছিল সেটা নিয়ে কথা বলো, সে দেশের জন্য কি আগামী চিন্তা ভাবনা করেছিল। আমি বলেছিলাম, আচ্ছা তোমার বাবার সাথে ঘটনাটা ঘটলে তুমি সেম কথা বলতে। ধরে নাও আমার বাবার সাথে ঘটেনি, তোমাদের তো বাবাই ছিল, তোমার তো দাদু ছিল, কারো তো জেঠু ছিল, কারো তো কাকু ছিল, তো তোমরা চেপে গেলে কেন? ছাইয়ে যখন ধোঁয়া ওঠে কোথাও তো ছাইটা সরিয়ে মানুষ দেখে, তোমাদের মিনিমাম কিউরিয়াসিটিটা কেন ছিল না সুভাষচন্দ্রের মৃত্যু নিয়ে? যেখানে দেখছি ধোঁয়া উঠছিল সরিয়ে তো দেখি। যে লোকটা সেখানে সরাতে গেল, ললিতা বোস, তাকে বলো পাগল। কদিন পর তাকেও মাথা ব্যথা ওয়াশ করে তাকে বলো না আমি তো ললিতা বোস উইথড্র করে নিল, আমি ঠিক ভুল হয়ে গেছে, আমি ওগুলো ঠিক না। তো নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবার, ইনক্লুডিং দিস স্টুপিড মহারাজ, এভরিওয়্যার যেগুলো চলছে, এগুলো এক্স্যাক্ট নেতাজি সুভাষচন্দ্র বোসকে টাচই করে না। দ্য আইডিয়া অফ নেতাজি আর অল কনস্পিরেসি, এটা দুটো পার্ট। আমরা প্রথম পার্টটাকে নিয়েই ব্যস্ত রয়ে গেছি, বাট নেতাজিকে আমরা আজীবন স্টাডি করলাম না। মানুষটা রয়ে গেল, মানে বলতে পারো মিস্টিরিয়াস ওয়েতে, সেই মানুষটাকেই আমরা জানতে পারলাম না। আমি সব জায়গায় গিয়ে বলি যে নেতাজি সুভাষচন্দ্র বোসকে অ্যাটলিস্ট তোমরা শ্যামবাজারের ওই স্ট্যাচু থেকে নামাও, এবার তো নামাও। তোমরা কতদিন ওই মানুষটাকে দিয়ে যুদ্ধ করাবে? ওই ব্যক্তি মানুষটাকে দেখো, ওই মানুষটাকে খোঁজো, ওর ভেতরে ঢোকো। ও কি খেতে ভালোবাসতো, ওর জীবনে প্রেম এসেছিল কিনা, ওর জীবনের আদর্শগুলো কিভাবে তৈরি হয়েছিল, ও ছোটবেলা থেকে কিরম বিহেভ করেছিল, ও কত বড় আদর্শবান পুরুষ হতে চেয়েছিল, এবং দেশ নিয়ে ওর পরিকল্পনাগুলো কি ছিল ছোটবেলা থেকে। তুমি কটা লোককে দেখেছো তরুণের স্বপ্ন পড়তে? তুমি কটা লোক ইন্ডিয়ান স্ট্রাগল প্লে পিলগ্রিমস পড়েছে? শোনো, সুভাষচন্দ্রকে আমরা কিচ্ছু জানি না। সুভাষচন্দ্র বলতে আমাদের কাছে নেতাজি একটা বর্ম পরা আছে, যোদ্ধা, সে সারা জীবন যুদ্ধ করবে। নেতাজি সাধু হতে পারে না, কারণ ওর জন্মই হয়েছে নাকি যুদ্ধ করার জন্য। যে লোকটা আজীবন আধ্যাত্মিকতা নিজেকে মুড়ে রেখেছিলেন, যে মানুষটা ছোটবেলা থেকে চেয়েছিলেন ভারত ভ্রমণ করতে, বিবেকানন্দের মতো। স্বামী বিবেকানন্দের প্রতি অসম্ভব শ্রদ্ধাশীল ছিলেন এবং ফলোয়ার ছিলেন, চেয়েছিলেনও একটা সময় সন্ন্যাসী হয়ে যেতে। ভারতের আদর্শ যে অ্যাকচুয়ালি আধ্যাত্মিকতা, এটা সুভাষচন্দ্র বারবার বলে গিয়েছিলেন। এবং এই আধ্যাত্মিকতার মোড়া মানুষটাকে তুমি শুধু যোদ্ধা বানাতে পারো না। সে মানুষটা যোদ্ধা হয়েছিলেন দেশের তাগিদে, দেশ তাকে যোদ্ধা বানিয়েছিল। আজকে সেই মানুষটা সমস্ত কিছু ত্যাগ করার পর, দেশ স্বাধীন হয়ে যাওয়ার এত বছর পরও তোমাকে শ্যামবাজারের মূর্তি হিসাবেই পছন্দ করো দেখতে, কিন্তু তোমরা তো একবারও আন্দোলনে নামো না। আজকে মানুষ প্রতিবাদ করছে, এটা ভালো কথা, কিন্তু কটা মানুষ নেতাজির এই আনসলভ মিস্ট্রিটা নিয়ে বলেছে না ভোট বয়কট করছি? সুভাষচন্দ্রের ইতিহাস জানতে দিন আগে নেতাজির ইতিহাস হবে, তারপর এরকম কটা সিজেপি আছে যারা এরকম করবে? কেউ করে না। কিন্তু সত্যি কথা বলতে সৌরভ, তুমি যদি সুভাষ বোসকে জানতে শুরু করো, তখন মনে হবে যে এই মিস্ট্রিগুলো খুব সাধারণ,
আর তোমার মনে যে প্রশ্নটা বারবার আসছে না যে তিনি দেশে এসেছিলেন তাহলে বেরোলেন না কেন, তাহলে তুমি খুব সহজভাবে তোমার মধ্যে না একটা অদ্ভুত ডিপ্রেশন আসবে এবং একটা সময়ের পর অদ্ভুত একটা প্রশস্তি আসবে। তুমি ভাববে যে এই আশপাশে যা ঘটছে এগুলো জাস্ট নাথিং, ওই লেভেলের মানুষটাকে টাচ করা যায় না। তোমার একটা ছোট্ট উদাহরণ দিই, তোমার সাজানো কোয়েশ্চেনগুলোর বাইরে চলে গেছি আমি। সেটা হচ্ছে আমি যখন প্রথম সুভাষের সঙ্গে 12 বছর পড়লাম, আমার মনে একটা অদ্ভুত মানে নেতাজিকে জানতে পারলাম। আমি তো এই নেতাজিটাকে চিনতাম না। হেমন্ত সরকার এক জায়গায় বলছেন যে সুভাষ ছোটবেলা থেকেই খুব আদর্শবান ছিল, ও খুব সরল ছিল এবং ও খুব সোজা লাইন বুঝতো, ও ছল চাতুরি বুঝতো না, ও ইয়ার্কি ফাজলামি বুঝতো না। আমরা একবার কৃষ্ণনগর যখন সুভাষ আসে, আমরা সুভাষের সঙ্গে আমরা সবাই মিলে অনেক বন্ধু বান্ধব মিলে মুর্শিদাবাদ সেবা ঘুরতে গিয়েছিলাম এবং মনে আছে জ্যোৎস্না রাতে সেই দৌড়চ্ছি মাঠের ওপর থেকে। তো একবার একটা জায়গায় গিয়ে অরহরের জঙ্গল দেখে হঠাৎ করে সুভাষ আমার জিজ্ঞাসা করলো যে এই দেখো কি সুন্দর জঙ্গলটা, কিসের জঙ্গল? তা আমি বললাম এ তো অশ্বত্থের জঙ্গল। তো তারপর আমরা যাচ্ছি হঠাৎ করে সুভাষ বলল এই দেখো কি সুন্দর অশ্বত্থের জঙ্গলগুলো। তো সবাই হেসে উঠলো। তাতে সুভাষ বলল ওরা হাসছে কেন? তাহলে আরে বোকা, তুমি অশ্বত্থের জঙ্গল ছিল না, এটা তো অরহরের জঙ্গল। তখন সুভাষ মুখটা কেমন হয়ে গেল, হঠাৎ করে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তখন আমাকে জিজ্ঞাসা করলো তুমি আমাকে মিথ্যে বললে কেন? আমি তোমার কি ক্ষতি করেছিলাম? এবং আমি সেদিন বুঝতে পেরেছিলাম যে সুভাষ ইয়ার্কি ফাজলামি বোঝে না, ওকে যেটা বলা হয় সেটাই ও সত্যি ভাবে এবং ও একদম স্ট্রেট লাইনে চলতে ভালোবাসে। সেদিনের পর থেকে আমি কোনো দিন ওর সাথে ইয়ার্কি মারিনি, মজা করিনি। এমনকি দিলীপ কুমার রায়, আমাদের দ্বিজেন্দ্রলাল রায় পুত্র, যখন পরবর্তীকালে একসঙ্গে পড়াশোনা করেছেন প্রেসিডেন্সিতে, তিনি যখন লিখলেন আমার বন্ধু সুভাষ, তখন উনি পরিষ্কার সেখানে বলেছিলেন যে সুভাষ একদমই মানুষের উপর জোর খাটানো মানুষ ছিলেন না। উনি ওর নেতৃত্ব ভালো বুঝতো, কিন্তু ওর চরিত্রটা ছিল ও ভীষণ ভদ্র সভ্য। বাড়িতে আসতো, তুমি করে কথা বলতো, এসে বলতো তুমি এটা করো, আমি চাই তুমি এখানে আসো, তুমি এটা যোগ দাও। আমি যদি তর্ক করতাম, আমি যদি বলতাম যে না এটা ঠিক না, ও আমাকে বোঝাতো। ওর নিজের বুদ্ধি ওর জ্ঞান দিয়ে আমাকে কনভিন্স করার চেষ্টা করতো। ও মানুষকে কনভিন্স করতো ওর নলেজ দিয়ে। ও কোনোদিন ডিকটেটর ছিল না, ও কাউকে ফোর্সফুলি কোনো কিছু করাতো না। এবং ওর মধ্যে যেটা ছিল হচ্ছে অদ্ভুত এক আদর্শবোধ, এবং ও বিশ্বাস করতো যে বিবেকানন্দর আদর্শ নিয়ে ভারতকে স্বাধীন করা সম্ভব। এবং সে কারণেই ওরা গুরুলাভের জন্য কৃষ্ণনগর থেকে সন্ন্যাস নিতে গিয়েছিল এবং তারপরে ও পরিব্রাজক হবে বলে, এবং গুরুর সন্ধানে ও কিন্তু বেনারস গিয়েছিল বা উত্তর ভারত গিয়েছিল। সেখানে গিয়ে নানা রকমের জাতপাত এইসব দেখে ও ফিরে আসে। কিন্তু সুভাষচন্দ্রের মধ্যে তুমি যদি সুভাষচন্দ্রের চিঠিগুলো পড়ো, যে ওর বাড়ির লোকেরা ওর মানে দাদার উপর একটা রাগ, দাদা বারণ করছে, মানে দাদা মানে তখন মানে বাবার থেকেও বড় ভয়ঙ্কর, অত বড় দাদা, ঠিক আছে, দাদার উপর একটু ক্ষুণ্ণ হয়েছে, যা বলছে বলতে দাও তো। উনি ওরকম বলেন, উনি কি বুঝবেন দেশের দুর্দশার কথা। এই যে আদর্শগুলো না, এগুলো তুমি যদি পড়ো তাহলে বুঝবে যে সুভাষচন্দ্র তো ছোটবেলা থেকেই সেই মানসিকতার মানুষ ছিলেন। তো সুভাষচন্দ্রকে না পড়লে, উনি এক জায়গায় লিখছেন তরুণের স্বপ্নতে যে উনি দীর্ঘদিন ধরে জেলে বন্দী মান্দালয়, এবং সেখানে তিনি বলছেন যে এই একটা ঘরের মধ্যে বসে থাকি, যখন দেখি প্রত্যেক দিন সূর্য ওঠে এবং সূর্যাস্ত হয়, গ্রিলের ছায়াটা একইভাবে ঘরের মধ্যে বারবার একইভাবে আসে, একভাবে বেরিয়ে চলে যায়, তখন ওর মনের মধ্যে অদ্ভুত একটা চেতনা শক্তি জন্ম নিচ্ছে, আমি সময় নষ্ট করছি, আমার সময় চলে যাচ্ছে, দেশের জন্য সময় দিতে হবে, এই জেলে বসে থেকে আমার কি হবে, দেশ তো আমার থেকে আরো অনেক কিছু চায়, আমি কি সেই প্রস্তুত সেই পরিস্থিতির জন্য যখন আমার একদম অন্তিম সময় আসবে, যখন আমাকে দরকার পড়বে দেশের, আমি জেলের মধ্যে বসে সময় নষ্ট করছি। এবং দেশের তরুণ প্রজন্মকে ওখান থেকে বার্তা দিচ্ছেন, তরুণের স্বপ্ন লিখছেন। তো সুভাষচন্দ্রকে আজকের ডেটে দাঁড়িয়ে যারা নোংরা নোংরা কথা বলে, তারা ওই মানুষটাকে ছুঁতে পর্যন্ত পারেনি। দেশে কি সত্যি ফিরেছিলেন সুভাষ, এই নিয়ে প্রচুর বিতর্ক আছে। তোমার ব্যক্তিগত প্রচুর রিসার্চ ওয়ার্ক আছে, তুমি নিজে ব্যক্তিগতভাবে অনেকগুলো সাইট ভিজিট করেছো, কি কি প্রমাণ পেয়েছো এবং কি তোমার থিওরি, সেটা মোটামুটি আরও অনেকের থিওরি, এবং আমিও সেটা বিশ্বাস করি। যে কারণে আমি গুমনামি শব্দটাকে পছন্দ করি না, আমি ভগবানজি বলতেই পছন্দ করি। এই গল্পটা একটু শুনি যে
দেশে ফেরার পর, এবং প্রসঙ্গত উল্লেখযোগ্য যে এর আগে চন্দ্রচূড়দার সঙ্গে যখন কথা বলেছিলাম, চন্দ্রচূড়দা বলেছিল অনেকেই ওই মন্ত্রগুপ্তি শপথ নিয়েছিলেন যে এক্স্যাক্টলি কোন রুটে সুভাষচন্দ্র গেছেন সেটা কেউ কোনোদিন মানে আমৃত্যু বলেননি মন্ত্রগুপ্তি শপথ। এই কারণ সম্ভবত সুভাষচন্দ্র বসু তাদের অনুরোধ করেছিলেন যে বলো না, কারণ হয়তো এই পথেই আমাকে ফিরতে হতে পারে। দেখো আমি একটা কথা বলি, যে সুভাষচন্দ্রের এই যে তুমি মন্ত্রগুপ্তি বলছো না, এইটা আজকের ডেটে মানুষ বুঝতে পারবে না এটা কি ছিল। দেখো আমি মীরা বোসের কথাটা বললাম, সেটাও কিন্তু এক ধরনের মন্ত্রগুপ্তি একদম। এবং তখনকার দিনের এরকম প্রচুর মানুষকে আমি মিট করেছি যারা কিন্তু সেম ভাবে নেতাজির বিষয়ে কিছুই বলতে চাননি। দেখো নেতাজির ব্যাপারগুলো নিয়ে আমি একটার পর একটা যেটা তথ্য মানুষকে দিয়েছি, বিশেষ করে সুভাষ ফিরেছিলেন বইটাতে, তো সেখানে দাঁড়িয়ে আমি কিন্তু আমার মধ্যে একটা বিষয় আছে। আমি যখন প্রথম নেতাজিকে নিয়ে কাজ করতে এসেছিলাম, আমি সবাইকে নিয়ে কাজ করতে চেয়েছিলাম, সব রিসার্চারদের নিয়ে, কিন্তু খুব দুঃখের বিষয় কেউ একসাথে কাজ করতে রাজি হয়নি। এবং এটাও আমি দেখেছি প্রত্যেকে একে অপরের নামে নিন্দে করেছে, বলেছে যে ও উনি থাকলে আমি আসবো না, বলছে বাবা ও না আমি নেই। আমি একটা সময় খুব একটা সরল মন নিয়ে এসেছিলাম, একে ওর সাথে বসাবো, সবাই একসাথে একটা প্ল্যাটফর্ম করবো। আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিলাম দেশনায়ক সুভাষ জাগরণ মঞ্চ বলে, এবং আমরা র্যালি করি। আজকে অনেকে বলছে কুণালদা আপনি তো পথে নামেননি। আমি যেদিনকে পথে নেমেছিলাম সেদিনকে অনেকেই পথে নামেননি। 2018 আমি কলকাতার বুকে টালিগঞ্জ থেকে ট্রামডিপো পর্যন্ত র্যালি করেছিলাম, এবং সেই র্যালিতে কে না ছিল, চন্দ্র বোস, অনুজ ধর, জয়ন্তী রক্ষিত, অনেকে ছিল, এবং প্রচুর ভলেন্টিয়ার্স। 18 অগস্ট নেতাজি বিমান দুর্ঘটনায় মারা যায়নি, এই জিনিসটাকে আমরা তুলে ধরেছিলাম। চন্দ্রবোস সেদিনকে আমাদের সঙ্গে দলে নেমেছিল, আজকে তো তিনি হাওয়া হয়ে গেছেন। তো আমি সেই সময় রিসার্চারদের অনেক মতবাদ, অনেক কিছু দেখেছিলাম, আমি তাদেরকে থ্যাঙ্কস দিই, তারা অনেক কাজ করেছেন, কিন্তু তারা কেউই একত্রিত হতে চাননি। কারণ এটার মধ্যে অনেক সত্যতা আছে যে অনেকেই অনেক কিছু স্পয়েল স্পোর্টস করেছে, এই বিষয়ে সত্যি, এটা কিন্তু সত্যি। তখন আমি যখন আন্দোলন করলাম, পথে নামলাম, তাতে দেখলাম আমার দলের মধ্যেও প্রচুর মানুষের মানে শুধুমাত্র ওই একটা খুঁটি নিয়ে পুঁতবো, একটা ফ্ল্যাগ লাগাবো, একটা স্লোগান দেবো, দুটা বক্তব্য রাখবো, এতেই শেষ। তো আমার মনে হচ্ছিল যে এটুকু করলে হবে না, এর বাইরে এগোতে হবে, আরো বেশি লোককে জানাতে হবে। এবার অন্য লোককে জানাতে গেলে তো আমাকে জানতে হবে প্রথম। তো আমি তখন নিজের মতন কাজ শুরু করলাম প্রপারলি, তাতেও আমার নামে প্রচুর কটূক্তি, আমি এই আমি ওই, আমি কোনোদিন তার উত্তর দিইনি। এবং আমি যে নিজে সংগঠনটা নিজের হাতে তৈরি করেছিলাম, হয়তো তার নাম কি অন্য কেউ দিয়েছে, হয়তো তাকে আরো অনেকে সাজিয়েছে, তারা অনেক পরিশ্রম করেছে, কিন্তু উদ্যোগটা প্রথম আমার ছিল। আমি সবাইকে একত্রিত করে ওই সংগঠনটা করেছিলাম। কিন্তু আমি সেখান থেকে বীতশ্রদ্ধ হয়ে বেরিয়ে আসি। আমি বুঝেছিলাম হবে না, বাঙালি যেখানেই সংগঠন করতে চায় সেখানেই একটা বিশাল ক্ল্যাশেস চলে আসে, আমি ইন্ডিভিজুয়ালি কাজ করব। এই ইন্ডিভিজুয়াল কাজ করতে গিয়ে কিন্তু আমি একটার পর একটা পাতা উল্টাতে শুরু করলাম। অনেকে আজকের ডেটে বলছে আমাকে, আমি নাম শুনেছি, তাদের নাম বলবো না, যে ও তো ইন্টারভিউ নিয়ে বেড়ায়। আচ্ছা, আমি তাদেরকে প্রশ্ন করি তোমরা কি করো? তোমরা তো সেম কাজটাই করো, লোকের ইন্টারভিউ নিয়ে বই ছাপো, ইন্টারভিউই তো না আলটিমেটলি। তুমিও তো কারো কাছ থেকে জেনেছো। নিশ্চয়ই। আমি তো ডিজিটাল ফরম্যাটে সেগুলো রেখেছি, অন্তত কেউ আমার বইয়ের পাতা বিশ্বাস না করলে সেটা আজ থেকে 100 বছর পর ওই লোকটার মুখ দিয়ে শুনবে যেটা তুমি কাজটা করছো। আমি সেই সব আই উইটনেসদের ইন্টারভিউ নিয়েছি, সেটা গ্রহণযোগ্য নয়। বই লিখলে শুধু গ্রহণযোগ্যতা আসে? বই লিখলে কি এলিট হওয়া যায়? আর ইউটিউবে ভিডিও বানালে এলিট হওয়া যায় না? অনেকে এটা বলার পর এটা জানে যে ইউটিউবে ভিডিও বানালে পয়সা কামানো যায় বেশি, সেটা অনেকেই চেষ্টা করে পারেনি করতে, তাই ক্ষোভ আছে। ওকে, কিন্তু আমি বলি আমি প্রত্যেকটা মানুষকে অ্যাড্রেস করেছি, যাদের থেকে আমি তথ্য পেয়েছি তাদের নাম বলেছি, এবং তাদেরকে আরও রেসপেক্ট দিয়ে বলি যে আমি কোনো মহান ব্যক্তি নই, কিন্তু আমি যাদের কাছ থেকে পেয়েছি তাদেরকে সম্মান জানিয়ে করেছি। আমি আমার রিসার্চে যাওয়ার আগে একটা কথা বলি, অনেকে বলেছে আমি নাকি আমার বইয়ের নামটা অনুজ ধরের বই তার নামকরণে করেছি। অনুজ একটা বই লিখেছিল, নেতাজি ফিরেছিলেন, এটা আমি জানতাম না, সিরিয়াসলি জানতাম না। আমি ওর অনেক বই দেখেছি, কিন্তু অদ্ভুতভাবে আজ পর্যন্ত ওর কোনো বই পড়িনি, কোনো বই পড়িনি। বাট অ্যাজ আ রিসার্চার অনুজ ধর, চন্দ্রচূড় ঘোষ, এদের সাথে আমার ডেফিনেটলি দীর্ঘদিনের আলাপ। আমরা অনেক ডিবেট শোতে আমি ওদের বহু জায়গায় ডেকেছি, TV9, 24 ঘন্টা, অনেক বছর থেকে, আজ থেকে না, আমরা একসাথে কাজ করেছি। বাট আমি সিরিয়াসলি অনুজের কাজটা জানতাম না যে ও বাংলায় একটা বই লিখেছে। আমি যখন পাবলিশার বলে যে আপনি কি বইয়ের নামটা কি করবেন, আমি তখন বললাম যে অনেক ভেবে চিন্তে বললাম যে সুভাষ ঘরে ফিরে নাই আছে, তাহলে সুভাষ ঘরে ফিরেছিলেন করুন। তো উনি ISBN দেখে বললেন যে না, ঘরে ফিরেছিলেন আছে অলরেডি।
তখন আমাকে বললো তাহলে একটা কাজ করুন, তাহলে সুভাষ ফিরেছিলেন করুন। বললাম ঠিক আছে, ঘরেটা বাদ দিয়ে দিন। এইখান থেকে নামটা দেয়া। পরে বইটা রিলিজ হওয়ার পর দেখলাম অনুজেরও একটা বই রয়েছে। তো দেখো এটা হতে পারে, কিন্তু এরম না যে অনুজে। এবার আমাকে বলা হলো তুমি তো অনুজধরদের ডেটা ঝেপে দিয়েছো। আমি একটা কথা বলি সৌরভ তোমাকে দাঁড়িয়ে আজকে, আমার ওই বইয়ে এমন এমন তথ্য আছে যা আর কোনো বই বা পৃথিবীর কোনো প্ল্যাটফর্মে তুমি পাবে না। আমি খেটে এগুলো মানুষকে দিয়েছি। আমার মতন হয়তো আরো অনেকেই আমার আগে কাজ করেছে, তাদেরকে আমি স্যালুট জানাই। আমার বইয়ের মধ্যে একটা জায়গায় আছে, দেখবে যে আমি তোমার তথ্যের সবচেয়ে প্রথম পয়েন্টটা যেটা বলি, আমার বইতেও রয়েছে, যে ডিএনএ রিপোর্ট। রাইট। এই খবরটা প্রথম বাইরে কখন আসে? এই প্রথম খবরটা আসে কিন্তু আমার চ্যানেলের মারফত। আচ্ছা, কিভাবে? মিশন নেতাজি এই খবরটাকে পাবলিশ করতে চেয়েছিল, কিন্তু খবরটা যে নিউজ পেপারে ওরা ছাপবে ভেবেছিল তারা ছাপেনি। তখন অনুজধর আমাকে ফোন করে যে কুণাল, তুমি এটা করো, তোমার প্ল্যাটফর্ম থেকে এটা বের করো, যে দাঁতের ডিএনএ রিপোর্ট, আমি এটা বলছি যারা জানে না তাদের আরেকবার বলে দেবো, দাঁতের ডিএনএ রিপোর্টের প্রসঙ্গটা তুমি মানুষের সামনে তুলে ধরো এক্সক্লুসিভলি। আমি তুলে ধরলাম। তুলে ধরার পর আজকে যখন আমি বইটা লিখছি তখন আমি সেখানে বিষয়টা রেখেছি। কেন? কারণ আমার চ্যানেল থেকে প্রথম পাবলিশ হয়েছিল, তাহলে সেটা আমারও একটা প্রপার্টির মধ্যে পড়ে নিশ্চয়ই। কিন্তু দেখবে সেখানে পরিষ্কার বলা, যে তোমাকে যেটা বলছি সেটা পরিষ্কার লিখে দিয়েছি যে অনুজ ধর তারা যে তথ্যটা খুঁজে পেয়েছিল সেটা আমার মাধ্যমে তারা প্রকাশ করে, এবং অনুজ আমাকে ফোন করেছিল। আমি সেটা সেখানে পরিষ্কার বলে দিয়েছি, কোনো লুকোনো কিছু নেই। সেটা পরিষ্কার বলা যে কারো ডেটা চুরি করার জায়গা নেই। কেনই বা চুরি করবো কারো লেখা? এবার সেখানে কি হয়েছে সেটা সবাই জানে আজকের ডেটে দাঁড়িয়ে, যে অনুজ যখন আমাকে বললো কোনো ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। বললাম কি ঘটনা? তখন বললো যে তুমি শায়কের ঘটনাটা জানো, কারণ তখন আমি জার্নালিস্ট, তখন আমার সাথে সবাই নিয়ে কথা বলছে। শায়ক সেন যখন প্রথম এই জিনিসটা আরটিআর মাধ্যমে জানতে চাইলো যে মুখার্জি কমিশনে যে দাঁতের ডিএনএ রিপোর্টটা ছিল তার তো ইলেকট্রোফেরোগ্রাম কোনো টেস্ট হয়নি, আই মিন কপিটা আসেনি, সেটা আমাদের দিন। তার এগেনস্টে যখন মিশন নেতাজি এই ফাইন্ডিংসটা পেলো, আমি আবারও বলছি যে হ্যাটস অফ টু দেম, তারা যে কাজটা করেছে। আমি অলওয়েজ চন্দ্রচূড় দা বা অনুজধরকে কথাগুলো বলেছি, শায়ককে স্পেশালি, যে দাঁতের ডিএনএ রিপোর্ট বাইরে আসছে, তার ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্ট নেই। সেখানে গভর্নমেন্ট তার রিপ্লাইয়ে কি বলছে, যে না সেই রিপোর্টটা দিতে পারবো না, সেটা দিলে দেশের ইন্টিগ্রিটি আর সোভেন্ট্রিতে প্রবলেম হবে। এটা তো অনেক বড় একটা তথ্য ছিল। এটা কিন্তু আমি সুভাষ ফিরেছিলেন একটা পোর্শনে রেখেছি, কারণ এটা আমার মাধ্যমে প্রথম বাইরের লোকে জেনেছে। এটা আমার কাছে একটা বড় প্রমাণ যে সুভাষচন্দ্র দেশে ফিরেছিলেন, এটা আমরা পেয়েছি। যে এটা বার করে আনুক তাকে থ্যাঙ্কস দিচ্ছি। এবার অনেকেই প্রশ্ন করবেন যে এটা কি এনাফ? তো আমার বক্তব্য ছিল যে আমরা যখন নেতাজি মিশনে নেমেছি তখন আমাদের কাছে যে কোনো তথ্যই একটা ইম্পর্টেন্ট তথ্য, এবং এইরকমই প্রচুর লোক যারা ফাইন্ডিংসগুলো আজ থেকে ধরো 20 বছর 25,000 বছর আগে করেছে, সেগুলো তখন তো এই মাধ্যমটা ছিল না। আমি সেই মাধ্যমে আজকের ডেটে দাঁড়িয়ে সেগুলোকে তুলে তুলে মানুষের কাছে দেখিয়ে দিয়েছি। এখন তুমি বলছি যে গল্পটা কি তুমি জানতে চাইছো। একটা তো এটা যেটা থ্রু শায়কের মাধ্যমে এসেছিল সেই সময়, এবং দেখো এক একটা ঘটনা সবাই কিন্তু একভাবে বলছে, কেউ কাউকে চেনে না, কেউ কাউকে চেনে না। দেখো উত্তরপ্রদেশের ঘটনাগুলো তুমি কম বেশি জানো। আমি যখন প্রথম চন্দননগরের ঘটনাটা সামনে আনলাম তখন অনেক রিসার্চার তারা উড়িয়ে দিল সেটা ফুৎকারে। তারা বলে এটা ভুল কথা, ফালতু কথা। কেন বললো? কারণ এটা আমি এনেছিলাম তাই। এই যে নেতাজি রিসার্চের মাঝে মাঝে যে এই যে ধরনের মন্তব্যগুলো আসে, যে আমরা একে অপরকে সম্মান করি না, একে অপরের কাজকে রেসপেক্ট করি না, আমরা মনে করি আমাদের কাজটাই কাজ, বাকিদেরটা কাজ নয়, তাতে কিন্তু অ্যাকচুয়ালি নেতাজি রিসার্চের সমস্যা হয়। আমরা সবাই একটা করি যেটা একটা মালঞ্চ তৈরি করতে হেল্প করছি। তো এটা যদি আমরা না করি তাহলে আমাদের সেই জায়গাটা তৈরি হয় না। আমি কাকে নিয়ে এলাম? এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে এলাম যে ব্যক্তিত্বটা কোনো ব্লাফ বাজ দেওয়ার জায়গাতে নেই। তিনি আমাকে বললেন, একটা 86 বছরের মহিলা, যে কুণাল তুমি বিশ্বাস করবে না কত লোককে কথা বলেছি, কেউই আমার কথা শোনে না। আমি কত লোককে বলেছি নেতাজি দেশে ফিরেছিলেন, আমি নেতাজিকে দেখেছি, আমি তার পিঠে হাত বুলিয়েছি, সে চন্দননগরে এসেছিল 1967 সালে, কিন্তু সে কথা কেউ মানেনি। আমার সাথে যখন ওনার টাউন হলে আলাপ হলো, আমি ওনার ওখানে গেলাম। আমি অনেক বছর আগে 24 ঘন্টা কাজ করার সময় আমাকে ওখানকার জার্নালিস্ট আমাকে বলেছিলেন কোনো একবার দেখতে পারো, এরকম একজন মহিলা আছেন। তো মমতাদির সাথে যখন আমার প্রথম আলাপ হলো, মমতা দাস,
দেখো সৌরভ, মমতা দাস কোনো সাধারণ ইতিহাসের গল্প নয়। মমতা দাস ছিলেন প্রবর্তক আশ্রমের একজন সন্ন্যাসিনী। হুম, যে প্রবর্তক তৈরি হয়েছিল মতিলাল দাসের হাত ধরে, মতিলাল রায়, সরি। এই মতিলাল রায় কে ছিলেন? মতিলাল রায় ছিলেন স্বাধীনতা সংগ্রামের অন্যতম একজন বিপ্লবী, হুম, যাকে ব্রিটিশ মানে একটা সময়ের পর বলেছিল যে এবার যদি ধরা পড়ো তাহলে কিন্তু আর ছাড়বো না। হুম, মতিলাল এবং তার স্ত্রী তখন বুদ্ধি করে একটা আশ্রম খুললেন, যার নাম দিলেন প্রবর্তক সংঘ। এই প্রবর্তক, যার ছত্রছায়ায় চন্দননগরে বিপ্লবীরা লুকিয়ে থাকতো সেখানে গিয়ে। কারা না লুকিয়েছে সেখানে? স্বয়ং বিপ্লবীদের বিপ্লবী অরবিন্দ ঘোষ ওখানে শেল্টার নিয়েছিলেন। তাই নাকি? সেই কামরা আমি গিয়ে দেখে এসেছি। অরবিন্দ ঘোষ যখন ওখানে শেল্টার নেন এবং সেই ঘরেই সুভাষচন্দ্র পরবর্তীকালে গিয়েছিলেন, অরবিন্দ ঘোষ সেখান থেকেই পন্ডিচেরি গিয়েছিলেন। ওটাই ছিল ওরা লাস্ট ওই জায়গাটা। ব্রিটিশ পুলিশ তাকে ধরতে এসেছিল যখন, ওখানকার মহিলারা কোমরে শাড়ি গুঁজে দেখি তো কে ঢোকে ব্রিটিশ ভাই। ব্রিটিশ মানে হচ্ছে ভাই মানে অজাত কুজাত ঢুকে যাবে নাকি ঘরের মধ্যে, তখন কিছু মানতো কিন্তু ব্রিটিশরা। ম্লেচ্ছো। মেচ্ছো আর ফিরিঙ্গি ঢুকবে আমাদের ঘরে, অতই সহজ? ঘরের মহিলারা আছে, তো ফিরিঙ্গিতে ঢুকতে দেওয়া যাবে না। তো এই জায়গাতে সুভাষচন্দ্রের সঙ্গে কিন্তু মতিলালের একটা দারুণ সম্পর্ক ছিল। মতিলাল রায়ের পরবর্তীকালে অরুণ চন্দ্র দত্ত যখন এই প্রবর্তকের দায়িত্ব নেন, তখন সুভাষচন্দ্র তাকে কিন্তু আগে থেকেই চিনতেন, অরুণ ভাই বলতেন। আচ্ছা। এবং 1967 সালে যখন অরুণ দত্ত জানতে পারলেন যে সুভাষচন্দ্র নাকি দেশে ফিরেছেন এবং তিনি রয়েছেন নবদ্বীপে, আচ্ছা। এবং তিনি সেখানে লোক পাঠান। এই ডিটেলগুলো মমতা দি আমাকে পডকাস্টে বলছেন। এবং তিনি সেখানে যান মমতা দাসকে নিয়ে, এবং সেখানে গিয়ে তিনি সুভাষ বোসকে দেখেন, দুজনে একে অপরকে জড়িয়ে হাউ হাউ করে কাঁদেন। এবং সেখান থেকে নেতাজি বলেন যে তুমি যখন ফিরে যাবে তুমি কিন্তু এই কথা কাউকে বলো না, অন্তত 6 মাস বলো না। সবে দেখা হয়েছে, এখন এসব কথা জানিও না কাউকে। অরুণ দত্ত ফিরে আসেন, সম্ভবত সেটা জুন ছিল, এপ্রিল মাস ছিল, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এরকম একটা সময় ছিল, মানে 6 মাসের একটা গ্যাপ ছিল। ফেব্রুয়ারি বা জানি যে মানে আমি যদি ব্যাক ক্যালকুলেশন করি, যাই হোক 6 মাস, আমার ডেটটা মনে নেই। সেই বছরের পূজাবার্ষিকীতে প্রবর্তক সঙ্গে নবসংঘ বলে একটা পত্রিকা বেরোতো, তাতে অরুণচন্দ্র দত্ত লিখলেন 6 মাস পর মিতাজি বলে একটা চ্যাপ্টার, সে বই আমরা পেয়েছি। সেখানে লেখা আছে পরিষ্কার, সুভাষচন্দ্রকে নিয়ে তিনি লিখছেন, নাম বলছেন না। অরুণ দত্ত কে ছিলেন? অরুণ দত্ত ছিলেন ফরাসি সময়ের খাদ্যমন্ত্রী। আচ্ছা। তুমি ভাবতে পারছো সেই সময়কার মানুষ। হুম। তো তিনি কোনো মানে যেন তেন প্রকারণ কোনো একজন ব্যক্তি নন। তিনি সুভাষচন্দ্রকে মিট করছেন এবং লিখছেন যে তোমাকে কি নামে সম্বোধন করি আজ, তোমাকে তো আজ তোমার নামেও ডাকতে পারি না, তোমাকে আজ মিতাজি সম্বোধন করছি। এবং আজাদ হিন্দের সমস্ত কিছু লিখছেন সেখানে নেতাজি সম্বন্ধে, এবং ডিটেলে প্রচুর লেখা আছে, যেগুলো থেকে পরিষ্কার বোঝা যায় নেতাজি ছাড়া কেউ না। আমি সেগুলো পাবলিশ করেছি আমার লেখাতে, আমার বইতে সেগুলো আছে। এখন বিষয় হচ্ছে সুভাষচন্দ্র এলেন তারপর 67 সালে, এবং চন্দননগরে তিনি থাকবেন ঠিক করলেন, কিন্তু থাকতে পারলেন না। এসে বললেন চন্দননগর বদলে গেছে, আগের মতো নেই। একটা জায়গা আছে, মমতাদি খুব কাঁদতেন, মমতাদি আজকে পৃথিবীতে নেই, আমাকে দেখা হলে বলতেন যে তোমাকে না আমার খুব ভাইয়ের মতো লাগে, আর তুমি আমাকে না কুণাল, এতদিনে শখ ছিল, কতদিন যে ভাবতাম কত লোক, লাখ লাখ লোক এই মানুষটার দুঃখ ব্যথা যন্ত্রণা জানতে পারবে। জানো ভাই, আমি একদিন বাইরে গেছিলাম, ওনার দুপুরের বিকেলের খাবারটা আমি দিতাম, রাতের খাবার আমাকেই দায়িত্ব দেওয়া ছিল। সেই দিন বিকেলে একজনের বাড়িতে উনি থাকতেন, তার আন্ডারে দায়িত্বে রেখে গেছিলাম। শুনেছি উনি নাকি একটুখানি সামান্য মুড়ি সন্দেশ চেয়েছিল, ওনাকে খুব অপমান করা হয়েছিল। তুমি ভাবতে পারো, দেশের এত বড় নেতা, যে মানুষটা তার সারাটা জীবন দিল, সেই মানুষটা একটা সামান্য মুড়ি আর সন্দেশ চেয়েছিল বলে অপমানিত হতে হয়েছিল। এবং বলছেন যে আমি ওনার পিঠে হাত বুলিয়ে দিতাম এবং জিজ্ঞেস করেছিলাম তোমার কি বিয়ে হয়ে গেছে, আমি শুনি তোমার বিয়ে হয়ে গেছে। তখন বলতো, দেখ মমতা, একসঙ্গে নারী পুরুষ কাজ করলে তার বিয়ে দিয়ে দিবি? এটা কি ঠিক বল? আজকের সমাজে নারী পুরুষ তো কাজ করে একসঙ্গে, তাহলে বলে তাকে বিয়ে দিয়ে দিতে হবে। এবং
আমাকে অরুণদা বলতো এই এসব কথা বেশি জিজ্ঞেস করিস না, এসব কথা বেশি জিজ্ঞেস করিস না। তো শ্যামাচরণ লাহিড়ীর প্রত্যাদেশ পেয়ে দুজন সেখানে এসেছিলেন। শ্যামাচরণ লাহিড়ী মানে যোগীরাজ শ্যামাচরণ হ্যাঁ, লাহিড়ী? হ্যাঁ, তার প্রত্যাদেশ পেয়ে এসেছিলেন। হুম। এবং সেই সময় একটা লেখাতে ওনারা সেটা লিখে নিয়ে এসেছিলেন এবং দুটো আম নিয়ে এসেছিলেন, ল্যাংড়া আম, যেটা উনি খুব ভালোবাসতেন। তো যখন ওই চিঠিটা উনি দেখেন যে শ্যামাচরণ লাহিড়ীর প্রত্যাদেশ মানে বুঝতে পারছো তখনকার সময় ওই প্ল্যানচেটের মাধ্যমে সম্ভবত হতো, ওটা প্রত্যাদেশ বলা হতো, যে যাও ওখানে সুভাষচন্দ্র আছে, গিয়ে দেখা হবে। তো ওনারা যখন আসেন দুটো আম ওনার জন্য নিয়ে এসছেন, মমতাদি গিয়ে বলেন যে ওনাকে দিয়ে, উনি বলে নিয়ে ঘরে নিয়ে। তো দুটো আমের মধ্যে একটা আম উনি দিয়েছিল আমাদের, আর বাকি একটা রেখে দিয়েছিল। তো উনি ঠিক সেই কক্ষটা যেখানে অরবিন্দ ঘোষ ছিলেন সেই কক্ষটায় উনি ঢোকেন এবং হঠাৎ করে অরবিন্দের একটা ছবি আছে অয়েল পেন্ট করা, ওটা দেখে উনি দাঁড়িয়ে পড়েন। আর উনি বলেন, তুমি আবার আমাকে তোমার সামনে এনে দাঁড় করালে। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয়েছে বিভিন্ন ক্ষেত্রে যে সুভাষচন্দ্রের মানে অদ্ভুত এক সংগ্রাম ছিল অরবিন্দ ঘোষের প্রতি, কিন্তু ঋষি অরবিন্দ হওয়াটা উনি মেনে নিতে পারেননি। ঠিক। কারণ ওনার মনে হচ্ছিল এটা স্বাধীনতার লড়াই, এটা দেশ মাতৃকা এই সময় বলিদান চায়, এ সময় সন্ন্যাস গ্রহণকে উনি স্বীকার করতে পারেননি। এটা মনে হয় একটা ওনার ক্ষোভ ছিল কোথাও একটা। এবং উনি পরবর্তীকালে ওখান থেকে চলে যান, উনি থাকতে পারেননি, যদিও ব্রিটিশ পুলিশ খুব একটা সেখানে আসতে পারেনি, কারণ আমাদের ভারতীয় পুলিশ খুব একটা আসতে পারেনি, কারণ অরুণবাবুকে ওনারা খুব ভয় পেতেন, কারণ যিনি একটা খুব রাশভারী মানুষ ছিলেন। এবার দেখো, এই যে তুমি বলছো না গল্প, এগুলো গল্প নয়, কিভাবে একটার পর একটা পাজলকে মেলানো। মমতাদি বললেন যে ওকে আমরা একটা কার্বঙ্কল হয়েছিল বলে গড়িয়াতে ট্রিটমেন্ট করতে পাঠিয়েছিলাম, নিয়ে গিয়ে যেতাম ওকে। এবং ওখানে গিয়ে একজন ডক্টর মিত্র ছিল, তার কাছে নিয়ে যেতাম। ওই মিত্রই সব কিছু ব্যবস্থা করে দিয়েছিল। হ্যাঁ, মিত্র গড়িয়া কোথায় বলুন তো? তা আমি কিন্তু আমার বইয়ে এটা লিখেছি, আমি ভিডিওটা দেখেছো। তা আমি আমার বাবাকে এসে জিজ্ঞেস করলাম, বাবা গড়িয়া মানে আমার বাড়ি, ডক্টর মিত্র। যে ডক্টর মিত্র তো 67 সালে মিত্র বলে কেউ ছিল না, ডক্টর মৈত্র ছিল, ডক্টর বিকাশ মৈত্র। হ্যাঁ, বিকাশ মৈত্র বলছে, হ্যাঁ বিকাশ মৈত্র কোথায় থাকে? বলছে ওই তো ওখানে বাড়িটা, মিতালি সঙ্গের উল্টো দিকে। আমি খুঁজে কোনো ওনার ছেলেকে বের করলাম, ওনার একটা ডিসপেন্সারি আছে। তো ডিসপেন্সারিতে গিয়ে ওনাকে ফোন করলাম একদিন, মানে বললাম, জিজ্ঞেস করলেন, ও আপনি নেতাজিকে নিয়ে কাজ করেন তো? বললাম হ্যাঁ, আমি আসলে ওটা শুনলাম প্রবর্ত সঙ্গের মাধ্যমে, এরকম। আপনি যেটা শুনেছেন ঠিক শুনেছেন। আরে বাবা, বললাম বলছেন এর বেশি কিছু বলতে পারবো না। গড়িয়া? হ্যাঁ, বলে এর বেশি কিছু বলতে পারবো না। উনি আপনাদের বাড়িতে এসেছিলেন? বলছে আপনি যা শুনেছেন ঠিক শুনেছেন, এর বেশি কিছু বলতে পারবো না। ফোন কেটে দিল। আবার ফোন করলাম, আপনি প্লিজ একদিন আমাকে একটা ইন্টারভিউ দিন। না ইন্টারভিউ হবে না, ওসব বলা যাবে না, বারণ আছে। আমি তারপরে একদিন ওনার বাড়িতে ডাক পেলাম। সেদিন আমার জন্ডিস হয়েছে, ডেঙ্গু হয়েছে, প্রথম দিন আমি ডাক পেলাম। উনি বললেন আসতে পারবে আমার বাড়িতে? আসুন। গেলাম গড়িয়াতে। উনি বললেন কি জানতে চাও বলো, কিন্তু রেকর্ড করতে পারবে না, আমার বাবার বারণ আছে, সব বলা যাবে না। আপনি বলুন ঘটনাটি কি। বলে দেখো, আমার বাবা খুব রাশভারী মানুষ ছিলেন, উনি গড়িয়ার খুব প্রসিদ্ধ একজন চিকিৎসক ছিলেন, ওনাকে আমরা খুব ভয় পেতাম, সব কথা সহজভাবে উনি আমাদের বলতেন না। তো মমতাদির পডকাস্টটা তার আগে রিলিজ হয়ে গেছে। মমতাদি পডকাস্টের অদ্ভুত কথা বলেছিলেন যে কুনাল, তোমার যদি একবার অরুণ ভাইরে দেখাতে পারতাম, কি অপূর্ব সুন্দর দেখতে ছিল, ফর্সা টুকটুকে, আর কাছ দিয়ে দেখলে না মনে হতো ওনার পেছন দিকে জ্যোতি বেরোয়, পুরো এত সুন্দর দেখতে, পুরো জ্যোতি বেরোয় দেখলে মনে হয়। কাট টু গড়িয়া, মিত্রদের বাড়ি, মৈত্রদের বাড়ি। তো যখন আমি কথা বলছি, ওনার নাম হচ্ছে বিধান মৈত্র। বিধানবাবু আমাকে বলছেন, আমার বাবা আমাকে সকালবেলা বললেন যে দেখো, উনি কিন্তু মমতাদিকে চেনেন না, মমতাদিকে এখন দেখেন উনি। বললেন আমার বাবা বললেন যে একজন আসবেন, তুমি আমাদের ডিসপেন্সারিতে, তুমি ওনাকে আমাদের বাড়িতে নিয়ে আসবে। তো আলাম কে এসেছিলেন? বললেন অরুণ দত্ত এসেছিলেন। হ্যাঁ, অরুণ দত্ত প্রবর্তকের? বললো হ্যাঁ, অরুণ দত্ত এসেছিলেন।
বললাম আচ্ছা, তারপর বলে আমি গেলাম, উনি রিক্সা থেকে নামলেন। ওনাকে দেখলে অদ্ভুত দেখতে ছিলেন, মানে দেখলে মনে হয় পেছন থেকে জ্যোতি বেরোয়। আরে বাবা, মানে তুমি ভাবতে পারছো, মানে একই কথা দুজন বলে। এগুলো গল্প হতে পারে সৌরভ, এই মানুষগুলো সিরিয়াসলি আমাকে বলছেন এরা কি খুব বাচ্চা ছেলে? এগুলো শুনলে অনেকে বলবে গল্পবাজি মারছে। আমি তখন তারপর বলে উনি আমাদের বাড়িতে এলেন, চারিদিক দেখলেন, বিভিন্ন দরজা, এই দরজা কোথায়, ওই দরজা কোথায়, এটা কি, এদিক দিয়ে কোথায় যাওয়া যায়, ওটা স্টেশন কোন দিকে আছে, মানে প্রপার রেকি চলছে। বললাম কেন এগুলো জিজ্ঞেস করছিলেন? বলে সেদিন তো জানতে পারিনি, উনি চলে গেছিলেন। পরে একদিন ওর মা আমাকে বলছে, এই জানিস তোর বাবা আমাদের বাড়িতে কাকে এনে রাখার প্ল্যান করেছিল? নেতাজিকে। ওর একটা কার্বঙ্কল হয়েছিল, তার অপারেশনের জন্য এখানে মানে পোস্ট অপারেশন ওকে এখানে রাখবে প্ল্যানিং হয়েছিল, কিন্তু ওদের জায়গাটা পছন্দ হয়নি। আচ্ছা। তো উনি আমাকে বললেন, আমার বাবা আমাকে মৃত্যুর আগে একবার বলেছিলেন, আমাকে ডেকে বলেছিলেন যে বিধান, তুমি জানো একবার আমাদের বাড়িতে তুমি যাকে নিয়ে এসেছিলে সেই গল্পটা, কে আমাদের বাড়িতে আসবে জানতে সেদিন? নেতাজি সুভাষচন্দ্র বোস। গায়ে কাটা দিচ্ছে। বলেছেন এই কথা কিন্তু কোনোদিন কাউকে বলবে না, এ কথা কাউকে বলবে না। তো বিধানবাবু আমাকে বললেন যে কুণাল, আমি মরে গেল ওই কথা আপনাকে ব্যক্তিগতভাবে বললাম, আমার বাবার কথা খেলাপ আমি করতে পারবো না। ভাই বোনরাও শুনে বলেছে না, ইন্টারভিউ আপনাকে দেওয়া যাবে না, যে দিচ্ছে দিক, অন রেকর্ড বলবেন? আমি বলবো না এই কথা। এবার ওই ডিসপেন্সারিতে যিনি ডাক্তারবাবু আছেন ওনার সাথে আমার কথা হলো। উনি আমাকে চেনেন, আমার এলাকাতে খুব নাম করা ডক্টর। উনি আমাকে ডেকে বললেন, আমি তো এই ঘটনা জানি। আমি কি করে জানলেন? আমি এটা পুরো রিভিল করছি না, কারণ এটা আমার বইয়ে বেরোবে, তোমাকে আগের থেকেই বলে দিচ্ছি। একজনের কথা মমতাদি খুব বলতেন। তিনি বললেন, আরে উনি তো আমাকে বহুবার বলেছেন। কি নাম বললেন, বলুন একবার নামটা। হচ্ছে আমি আমার বাড়ি থেকে পডকাস্ট করলাম, আরে এই নামটা তো মমতাদি বলেছিলেন, উনি ওখানে প্রবর্তকে যেতেন খুব। আমি বললাম, আরে উনি নেতাজিকে নিজের বাড়িতে রেখেছিলেন গড়িয়াতে। বললাম আপনাকে বলেছিলেন? হ্যাঁ, আমাকে তো উনি বলেছিলেন সেই সময়। এইসব কথা কাকে বলবো, মানে কে শুনতে আসছে আমার কাছে? মানে ওনার বউয়ের সাথে যোগাযোগ করুন, ওনার বউ বেঁচে আছে। উনি নাকি ওনার বউয়ের সাথে যোগাযোগ করুন, ওনার বউ বলেছেন যে আপনাকে সম্মান করি সেজন্য বলছি, আপনি কোনোদিন আর এই বিষয় নিয়ে আমার সাথে কথা বলবেন না। বলছে কুণাল, আই এম সরি, পারবো না। মন্ত্রগুপ্তি তোমার, কোনোভাবে বলবো না এসব কথা। এটা আমার বইয়ের একটা পার্ট। আমি দেখো, আমি এমন চিঠি পেয়েছি যেগুলো কলকাতা থেকে ওনাকে লেখা হতো। অখণ্ড ভারতবর্ষের স্বপ্ন দেখছে সুভাষচন্দ্র, যেটা দেখেছিল তাকে পূর্ণ করার জন্য অনুশীলন সমিতির এখান থেকে বিপ্লবীরা যাচ্ছেন দেখা করতে ভগবানজির সঙ্গে। আমার সেটা প্রমাণ দিয়ে আমার ভিডিও বানানো আছে। এবং সেখানে উনি এমন এমন লোকের কথা বলছেন, তাদের বই তিনি পাঠিয়েছেন সুভাষচন্দ্রকে, এবং সেটা তিনি যাতে পড়েন। উনি ওখানে তৈলক্য মহারাজের বই, জেলে 30 বছর, সেইটা ওনাকে দিয়ে এসছেন মাতাজি মারফত, সেটা চিঠিতে আছে। এবং উনি ওনার আদেশের অপেক্ষায় বসে আছেন। সেই লোকটার নাম আশুতোষ কাহলি, কোনো সাধারণ ব্যক্তি নন। তিনি একজন অনুশীলন সমিতির সদস্য ছিলেন। তারপরে আমি যখন এসে অনুশীলন সমিতিতে খোঁজ করলাম কুদঘাটে, সবকিছু পেলাম ওখান থেকে ডকুমেন্টস। ওরা স্বীকার করলো যে গেছিলেন, তো ও ডকুমেন্টস ওদের কাছেও আছে। এবং আশুতোষ কাহালি ওখানে কেন যেত, পবিত্র মোহন রায় ওখানে কেন যেত, ওখানে লীলা রায় কি করতে যেতেন, ওখানে আমাদের সুনীল কৃষ্ণগুপ্ত কি করতে যেতেন, ওখানে সুনীল দাস কি করতে যেতেন? এরা কারা? যারা এগুলোকে অস্বীকার করে তারা জানে এরা কারা। তারা জানে পবিত্র মোহন রায় কে। পবিত্র মোহন রায় ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম যে বাহিনী তৈরি করেছিলেন নেতাজি নয়, অনন্ত মহারাজ জানে না। বাহিনীটা তৈরি করেছিলেন, তার নাম ছিল রাসবিহারী বোস। রাসবিহারী বোস যাদেরকে নিয়ে এই বাহিনী তৈরি করেছিলেন, ডেফিনেটলি তারা জার্মানির হাতে বন্দী হয়েছিলেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তারা গুরবাক্স সিং ডিলোর ইতিহাস জানে না, তারা প্রেম সাগলকে চেনে না, তারা জানে না লক্ষ্মী সাইকেল কে ছিল। তারা যখন কিভাবে নেতাজির সঙ্গে যুক্ত হয়েছিল তারা যদি জানতো,
তাহলে তারা বুঝতো যে কোন ইতিহাস তারা পড়েছে। লক্ষ্মী সাইকেল, প্রেম সাইকেল থেকে শুরু করে গুরবাক সিং ডিলো, তারা যখন কাট টু সিঙ্গাপুর, তারা বলছেন যখন ক্যাথে সিনেমা হলে প্রথমবার এই মানুষটাকে দেখি না, তার আগে পর্যন্ত বলেছিলাম যে না না আমরা পারবো না, আমরা কি নাকি, যখন তখন একবার বলবে ব্রিটিশ বলবে আমাদের, তাদেরও যুদ্ধ করতে গিয়ে ধরা পড়লাম জার্মানির হাতে, জার্মানি বলছে এবার নাকি এবার ব্রিটিশের এগেন্সটে যুদ্ধ করতে হবে, আজাদিন ফৌজ তৈরি হয়ে গেছে, ক্যাপ্টেন মোহন সিংকে আমরা মানি না, আমরা করবো না, আমাদেরকে দেখো ব্রিটিশ আর্মিতে এরা কাজ করতে গেছিল, এটা ওদের জন্য জব ছিল, দেশ বেশ বোঝে না ভাই, না না না, আর্মি দেশ বোঝে না, কিন্তু আমি আজকে ডেটেও বলছি তোমাকে, আমি আমার দেশের আর্মিকেও বলছি, আমার দেশের আর্মি দেশ বোঝে না, আর্মি দেশাত্মবোধ নিয়ে লড়াই করে না, আর্মি লড়াইটা না একটা অদ্ভুত একটা ট্রেনিং প্রসেসের মধ্যে দিয়ে হয়, ওটা একটা সাইকোলজি, ওরা যতটা না দেশের তার থেকে অনেক বেশি রেজিমেন্টের, আর্মির মধ্যে না রেজিমেন্টের একটা দম্ভ আছে, এই রেজিমেন্টের লড়াই, এই দম্ভটাকে বানানো হয় যাতে কম্পিটিশন থাকে, আমরা বেস্ট, এটা ওরা প্রমাণ করতে চায়। দেখো দেশ তো একটা অলিক ব্যাপার, মানে এটা আমাদের একটা কল্পনা, কিন্তু উদ্দেশ্যটা কি, একটা যুদ্ধ করতে গেলে অনেক কিছু দরকার পড়ে, শুধু আবেগ দিয়ে যুদ্ধ করা যায় না, দেশের জন্য যুদ্ধ করতে এরা আসে, এটা ঠিক, দেশের জন্য প্রাণ দিতেই আসে, যে দেশের জন্য মরতেই আসে, আজকের দিনেও আসে। লড়াই করতে গেলে অনেক স্কিলড হতে হয়। দেখো এটা কেন বলছি, এই কথাটা মাঝখানে কেন বললাম, কারণ বললাম এই যে মোটিভেশনটা, এই মোটিভেশনটা আর্মির দরকার পড়ে, এই মোটিভেশনটা আজাদিন ফৌজকে এমনি এমনি পেয়ে গেছিল নাকি? ক্যাপ্টেন মোহন সিংকে যে আজাদিন ফৌজ মানলো না, সে সুভাষচন্দ্রকে কেন মানলো? কবির খান যখন ওই অ্যামাজন প্রাইমে যখন প্রথম ওই সিরিজটা করলো, তখন ওদের ইন্টারভিউ করেছিল আজ থেকে বহু বছর আগে। কবির খান একটা ইন্টারভিউতে বলেছিল যে আমি একটা ডকুমেন্টারি বানিয়ে রেখেছিলাম, যেটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে, সেটা বহু নির্মাতাদের দেখিয়েছি সিনেমা করার আগে, এমনকি ওই সলমান খানের সিনেমাটা যেটা ওই বাচ্চাটাকে নিয়ে করেছিল বজরঙ্গি ভাইজান, বলেছে বজরঙ্গি ভাইজানের আগেও আমি দেখিয়েছিলাম, বলছে আগে এটা তো করো। ওই স্ক্রিপ্টটা আমার হাতে রেডি ছিল যে আমি আজাদিন ফৌজকে নিয়ে একটা সিনেমা বানাবো, কেউ করতে রাজি না, বলছে লাস্টে প্রাইম রাজি হলো। এবার এই প্রাইমে যে ও গল্পটা লিখলো, তার আগে গল্পটা শুনেছিল এদের কাছ থেকে, ও এদের কাছ থেকে, এটা নিয়েও ডকুমেন্টারি করেছিল তখনকার সময় সিঙ্গাপুর গিয়ে, এবং ও তখন জিমখানা ময়দানে দাঁড়ানো, এবং গল্পগুলো বলছে প্রেম সাইকেল, গুরবাক সিং ডিলো, এরা বলছি ক্যাথের সিনেমা হলে যখন ফার্স্ট টাইম এই মানুষটাকে দেখলাম, অদ্ভুত কারিশমা, মানে লোকটাকে দেখার পর, ওনার বক্তব্য শোনার পর না গায়ে রক্ত দৌড়চ্ছিল, মনে হচ্ছিল যে এইবার তো ফার্স্ট টাইম দেশের জন্য লড়াই করার সুযোগ পেয়েছি, এটাই তো সেই মুহূর্ত যখন দেশের জন্য লড়াই করব। তুমি আজকের ডেটে যখন এইটা বিতর্ক হচ্ছে সৌরভ, তুমি এটা জানো না যে প্রত্যেকটা আজাদিন ফৌজের সোলজার্সরা নিজের শেষ রক্ত দিয়েছিল নেতাজির জন্য, যে আমরা মরে যাই এই নেতাজির স্বপ্নকে আমরা বাস্তব করেই ছাড়বো, ঠিক আছে, হাম হিল্লি দিল্লি যায়েঙ্গে, হাম আপনা মুল্ক বানায়েঙ্গে, সুভাষ কা ইয়ে कहना है, এটা এমনি এমনি ছিল না। সুভাষ বোস কোনো সাধারণ নাম নয়, নেতাজি নামটা উনি এমনি এমনি পাননি। উনি যখন জার্মানিতে গিয়েছিলেন, উনি যখন প্রথম ইন্ডিয়ান লিজিয়ন তৈরি করলেন, বা পরবর্তীকালে ফ্রি ইন্ডিয়া সেন্টার তৈরি করলেন, সেই সময় জার্মানি রাজি হয়েছিল আইনে তৈরি করার জন্য, বাট কনভিন্স ছিল না কিন্তু সোলজার্সরা, তারা কেউ রাজি ছিল না, কারণ তারা যুদ্ধবন্দী ছিল। যুদ্ধবন্দীদের দিয়ে তুমি নতুন করে যুদ্ধ করাতে পারো না, এত সহজ নয়, তারা মানুষ, ঠিক। কিন্তু যারা যখন প্রথম নেতাজিকে দেখে না, সেখানে তাকে দেখে এতটাই অনুপ্রাণিত হয়েছিল যে তারা তাকে নেতা মনে করে ফেলেছিল, এবং সে কারণে তারা তাকে প্রথম নেতাজি বলেছিল জার্মানিতে। পরবর্তীকালে জাপান যখন উনি আসেন না, উনি নেতাজি নামটা আরো বেশি ছড়িয়ে পড়ে আজাদিন ফৌজে, কিন্তু ক্যাপ্টেন মোহন সিং এর নেতৃত্ব তারা মানেনি, কারণ আজাদিন ফৌজের মধ্যে তখন প্রাণটাই ছিল না। রাসবিহারী বুঝেছিলেন যে এই স্ফুল্লিঙ্গকে যদি নিয়ে আসি, এ যদি সামনে দাঁড়ায়, তাহলে সাউথ ইস্ট এশিয়াতে মায়েরা বোনেরা নিজেদের সোনা খুলে খুলে দিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই নেতাজির গলার একটা মালা কেনার জন্য নিজের সমস্ত সম্পত্তি কপর্দক শূন্য হয়ে দিয়ে দিয়েছিলেন এমন মানুষ রয়েছেন। তাই এই নেতাজি যে সোলজারদের বানিয়েছিল, তৈরি করেছিল, তারা জার্মানির দেয়া সোলজার্স নয়, এটা আজাদ হিন্দ ফৌজ, যেটা আজকের ডেটে দাঁড়িয়েও ভারতকে স্বাধীন করেছিল। আমি এটা বিশ্বাস করি না, আমি এটা জানি। তো এখানে দাঁড়িয়ে তোমার একটা কথা বলি, এটা অনেকেই জানে না, আবার ব্যাকে চলে গেছি আমি ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে। অ্যাকচুয়ালি এই ঘটনাটা ঘটলো কি করে, রিভল্ট কি করে হলো?
এটা বুঝতে হবে তোমাকে। ইতিহাসে ফিরতে যদি দাও তুমি দেখতে হবে আইনের ট্রায়াল ওয়াজ দ্য কি মোমেন্ট, যখন গোটা দেশ অ্যাকচুয়ালি আইনের সম্পর্কে জানতে পারলো। তার আগে তো পুরো সবকিছু ব্যান ছিল, রেডিও, সংবাদ মাধ্যম সব ব্যান, যেখানে আজাদিন ফৌজ সম্পর্কে কিছু বলাই যাবে না। এমনকি আজাদিন সোলজার্সরা যারা ওখান থেকে মাইকিং করেছিল ইন্ডিয়ান সোলজার্সদের যে তোমরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছো কেন, আমরা তোমাদের বাঁচানোর জন্য আসছি, আমরা আজাদিন ফৌজ, আমরা ভারতকে স্বাধীন করতে আসছি। সেই সময় বহু সোলজার জয়েন করেছিল আজাদিন ফৌজে ব্রিটিশ আর্মি থেকে, তাই তো? একদম। আজকে গোটা কলকাতা শহর থেকে গোটা ভারতে আন্দোলন শুরু হলো, ছাত্র আন্দোলন। আজকে যে তুমি দেখতে পাচ্ছ সিজেপির আন্দোলন, সেদিনকে কলকাতার রাস্তায় গুলি চলেছিল এবং সেখানে একজন ছাত্রের মৃত্যু হয়, যার পরিবারকে নিয়ে পরে কাজ করেছিল। আচ্ছা, কলকাতা সেদিনকে উত্তাল হয়ে উঠেছিল যে আজাদ হিন্দের বন্দীদের ছাড়তে হবে, মুক্তি দিতে হবে এদেরকে। দিকে দিকে তখন নেতাজির গল্প, নেতাজির ইতিহাস, মানুষ আরে তাই নাকি নেতাজি আমাদের জন্য এত কিছু করছিলেন দেশের বাইরে। মানুষ ক্ষেপে উঠল, চারিদিকে রিভল্ট শুরু হয়ে গেল, চারিদিকে আগুন লেগে গেল। নেতাজি যে পরিকল্পনাগুলো করেছিলেন আজাদ হিন্দের ওই ট্রায়াল গোটা দেশকে পাগল করে দিল। জয় হিন্দ স্লোগানটা ফেমাস হয়ে গেল, কংগ্রেস ওটাকে ক্যাশ করে নিল। এবং সেই কারণে যখন আজাদ হিন্দের যুদ্ধবন্দীদের ট্রায়াল হয়েছিল, জওয়াহরলাল নেহরু সেখানে ওই যে লিগ্যাল টিম তার একটা অংশ হয়েছেন। দেখো ভোলাভাই দেশাই নিজে তো, ভোলাভাই দেশাই তো নিজে তো সেখানে ছিলেন, ভোলাভাই দেশাই তো লড়েছিলেন নেতাজির আইনের হয়ে। তো তখনকার দিনে রাজনীতিটাকে ওভাবে মেলালে চলবে না। সো আমি এটা বলতে চাইছি যে এই যে ধরো এত আত্মত্যাগ, এত কিছু, এই সমস্ত কিছু এসে কি করে শেষ হলো অযোধ্যাতে বা ইউপিতে। আমাকে শক্তি সিং একটা কথা বলেছিলেন, যিনি রামভবনের মালিক বর্তমানে, যেখানে তিনি লাস্ট ছিলেন 83 থেকে 85 পর্যন্ত, যে कुणाल साहब आपने कभी सोचा है इतनी जगह दुनिया में है लेकिन वो अयोध्या क्यों है? দেখো এটা খুব আধ্যাত্মিকভাবে যদি তুমি বলো তাহলে শুনতে খুব ভালো লাগে, বাট এটা ডকুমেন্টেশনের জায়গা নয়। বাট স্টিল আমরা তো একটু আধ্যাত্মিক এন্ড অফ দ্য ডে। তুমি দেখো ওনার শেষকৃত্য সম্পন্ন হয়েছিল সরজু নদীর পাড়ে, যেটাকে লোয়ার গোমতি বলা হয়। এই সরজু বয়ে আসছে রাম মন্দিরের পাশ থেকে। এই সরজুতে জল সমাধি কে নিয়েছিল? শ্রীরামচন্দ্র। আমি সবাইকে বলি যে ভারতবর্ষে একটা রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, আমি আধ্যাত্মিক হয়েও বলি ভারতবর্ষে একটা রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। তোমরা রামকে নিয়ে এলে ভারতে নতুন করে, কিন্তু ভারতবর্ষের আরেক রামকে বিসর্জন দিয়ে দিলে কিভাবে? তোমরা সুভাষচন্দ্রকে লুকিয়ে রেখেছো, তোমরা সুভাষচন্দ্রকে মুছে দিয়েছো, সুভাষচন্দ্রের ইতিহাসকে তোমরা গায়েব করে দিয়েছো। আমি নিজে যখন অযোধ্যা যাই, আমি যখন রামকথা সংগ্রহালয়ে ঢুকি সৌরভ, একটার পর একটা তথ্য থেকে আমার চক্ষু চড়ক গাছ। কি নেই ওই সংগ্রহালয়ের মধ্যে? এই সংগ্রহালয় কোন সংগ্রহালয়? যেই সংগ্রহালয়ের জিনিসপত্র এসেছিল ভগবানজি চলে যাওয়ার পর, তার যাবতীয় সরঞ্জাম যখন এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে একটা মহাফেজখানায় ছিল এবং সেখান থেকে একটা ইনফেন্ট্রিতে রাখার কথা হয়, সেই নির্দেশে অখিলেশ সিং যাদব সরকার সেগুলোকে রেখেছিল এই রামকথা সংগ্রহালয়। রামকথা সংগ্রহালয় ছিল রাম মন্দির ট্রাস্টের পার্ট। রাম মন্দিরের যে সকল জিনিসপত্র উদ্ধার হয়েছিল বাবরি মসজিদ ভাঙার পর, সেগুলো সেখানে রাখা হয়েছিল। সেটা একটা গভর্নমেন্টের একটা মিউজিয়াম ছিল, তার মধ্যে সমস্ত কিছু ছিল। হাজার একটা গ্যালারি আছে, তার মধ্যে ভগবানজি নাম 1-2 বলে দুটো গ্যালারি, গুমনাই বাবা 1-2 বলে দুটো গ্যালারি ছিল। আচ্ছা, সেই গ্যালারিতে মানে ওখানকার লোকেদের কথা যে পরিন্দাবি পারনি মার सकता, কিন্তু রবিবার দিন করে ওটা খোলা হতো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। আমি একজন বিজেপি নেতার সৌজন্যে সেখানে ঢুকলাম। ঢুকে তো আমি সব কিছু দেখে আমি যখন বাইরে এলাম, আমাকে বললো यहाँ पे नेताजी का नाम नहीं मत लेना तो मर्डर हो जाओगे पूरा, यहाँ पे गुमनामी बाबा बोलो। সৌরভ ওখানে কি নেই? কত বই দেখে তুমি পাগল হয়ে যাবে। এবং সেখানে বরুণ সেনগুপ্তর লেখা বই, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বই, নেহরুর নেতাজিকে লেখা কত বই, কত অনামী লেখকের বই, নেহরুর নিজের লেখা বই, সমস্ত কিছু রয়েছে। সেগুলো মাত্র নাকি 2000 জিনিসপত্র সামগ্রী নিয়ে এসেছে। বাকিগুলো আমাকে ওখানকার যিনি কিউরেটার আছেন উনি বললেন যে স্যার জামা কাপড়গুলো না পচে পুরো কাপড়গুলো কাগজ হয়ে গেছে,
এত এত চিঠি পড়ে আছে, ওগুলো কেউ আমরা পড়তে পারি না, বাংলায় লেখা। আমি ওখানে দেখতে পাচ্ছি বড় বড় ম্যাপ, আমি দেখতে পাচ্ছি সিগার, সেই চশমা, সেই এমনকি মানে তোমার মিলিটারি গ্রেড সেকেন্ড বাইনোকুলার ছিল। বাইনোকুলার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় তখনকার দিনের সেই রেডিও ট্রান্সমিটার, দাঁতের ওই ছোট ছোট দাঁত পড়ে রয়েছে, প্লাস তোমার কিছু অ্যাম্পিউল পড়ে রয়েছে, ব্লাড স্যাম্পেল নিয়েছিল যেগুলোর মধ্যে। ওনার ওই ইটাও রয়েছে, কলসটা, 85-16 সেপ্টেম্বরের যে কলসটা, সেটা ওখানে রাখা যায়, অস্থি কলসটা। এমনকি লীলা রায়ের মৃত্যুসজ্জার ছবি, সমর্গ পাশে দাঁড়ানো চকচকে ছবি, ঠিক আছে, নেতাজির বাবা মায়ের ছবি, নেতাজির ওনার কমণ্ডলু, নেতাজি অ্যাকচুয়ালি মা কালীর আরাধনা করতেন, সেখানে একটা ভবতারিণী মায়ের ছবি, ওই তোমার রুদ্রাক্ষ, জপ রুদ্রাক্ষ, কড়ি, কত ধরনের তোমার নেতাজির সেই সময়কার যে ব্যবহার করা জিনিসপত্রগুলো রয়েছে ওখানে। দেখো, তুমি যদি বলো এগুলো কেউ ওখানে পৌঁছে দিয়েছিল, আমার প্রশ্ন কেন পৌঁছে দিয়েছিল? তারা কি কেউ একবারও বাইরে এসে চিৎকার করে গভর্নমেন্টকে এটা বলার চেষ্টা করলো না, দেখুন এটা নেতাজি, আমরা প্রমাণ করতে চাই উনি নেতাজি, উনি বেঁচে ছিলেন? একটা লোকও করার চেষ্টা করলো না। তারা সবাই বললো না, মন্ত্রগুপ্ত বলবো না। একটা লোক দিনের পর দিন ওখানে বসে থাকলো, যার কোনো উদ্দেশ্যই ছিল না বাইরে আসার, যে লোকটা নেতাজি কোনোদিনও বলেননি আমি নেতাজি, যাদের সাথে মিট করেছি। আর আজকের ডেটে দাঁড়িয়ে আমি বলছি যে ওই লোকটা একটা ভুয়ো লোক ছিল। My question is, who was that গুমনামি বাবা? Then বিষ্ণু সাহাকে প্রশ্নটা করা হলো। বিষ্ণু সাহায় অনেক তথ্যপত্র খুঁচিয়ে বলল, হি ওয়াজ নট নেতাজি, হি ওয়াজ দ্য ফলোয়ার অফ নেতাজি। চ্যাপ্টার ক্লোজ। আচ্ছা, চ্যাপ্টার ক্লোজ তো হতে পারে না, জার্নালিজম তো এখান দিয়ে শুরু হয়। এক্সক্লুসিভলি আইএম বোস যে তথ্যটা নিয়ে এলো, কেন এটা বললো? কারণ দেখা গেল একটা চিঠির ভিত্তিতে। চিঠিটা কি? একটা 80s একটা চিঠি লেখা হয়েছিল ভগবানজিকে, যেখানে লেখা হয়েছিল, আপনি যদি 23শে জানুয়ারি আমাদের বাড়িতে আসেন নেতাজির জন্মদিনে, আমরা বাধিত হবো, আমরা খুব আনন্দ পাবো। চিঠিটা কলকাতা থেকে লেখা হয়েছিল। কে লিখেছিল? সন্তোষ কুমার ভট্টাচার্য। তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং তিনি ভগবানজির কাছে যেতেন, এটা তথ্য আছে, ডিটেল আছে। তার মেয়ে সুহিতা ভট্টাচার্য লিখেছেন। তার নাম ছিল ছোটবেলায় বুলবুল, চিঠিতে বুলবুল বলে লেখা আছে। আমি খুঁজে খুঁজে তাকে বের করলাম। তিনি তো কিছুতেই ইন্টারভিউ দেবেন না। হ্যালো, আপনি কি এটা আপনারা মনে করতেন যে গুমনামি বাবার নেতাজি? মনে করতাম মানে? আমরা জানি উনি নেতাজি। আমার বাবা সারা জীবন ওনার কাছে গেছেন। আমরা দুর্গাপুজোর সময় আমরা লেক মার্কেট থেকে জিনিসপত্র কিনতাম, আমি, আমার মা, আমার বাবা, সেগুলো সমস্ত কিছু পৌঁছে যেত ওখানে। আমার বাবা পুজোর সময় যেতেন ওখানে, দুলাল আঙ্কেল, আমার বাবা সবাই যেতেন, মানে দুলাল নন্দীর কথা বলছেন, এরা সবাই যেতেন। উনি তো জয়শ্রীর পার্ট ছিলেন। তো আমরা জানি তো উনি সুভাষচন্দ্র ছিলেন। তাহলে আপনার কথার ভিত্তিতে বলে দিলেন বিষ্ণু সাহা? আমাকে তো জিজ্ঞেসও করেনি। আমাকে কি জিজ্ঞেস করেছেন নাকি? উনি আমার চিঠি, আরে চিঠি, যে চিঠিটা আমি কবে লিখেছি নিজেই জানি না, ছোটবেলায় লিখেছিলাম। উনি একটা ছবিও চেয়েছিলেন আমার বাবার কাছে, আমার বাবা স্টুডিও থেকে ছবি তুলে পাঠিয়েছিল, ওগুলো রেখে উনি রাগ করেছিলেন। আমি এরকম ছবি চাইনি, ঘরে একদম সাধারণ ড্রেসে তোলা। তারপর বাবা আবার অন্য ছবি তুলে পাঠিয়েছিলেন। তো ভগবানজি গুমনামি বাবা যাতে আপনারা বলছিলেন, উনি তো সুভাষ বোস ছিলেন। কেন আপনার কথার চিঠির ভিত্তিতে এত বড় রায় হয়ে গেল, আর এখন আপনি বলছেন যে দিস ইজ ইন্ডিয়া? ওই ইন্টারভিউটা উনি দিতে রাজি নন। আমি ওনাকে বললাম যে দেখুন, সুভাষ বোসের জীবনে অনেক অভিমান থাকতে পারে, রাগ থাকতে পারে, আপনার জীবনে তো নেই। আপনি এরকম একটা রহস্যকে কেন আনফোল্ড করবেন না? আপনার তো এটা ওনার প্রতি একটা গ্র্যাটিটিউড হতে পারে। রাইট। আমি তো, আমাদের কর্তব্য না পরবর্তী জেনারেশন, যে সেই মানুষটার অজানা ইতিহাসকে মানুষের সামনে এনে ধরি, যে মানুষটা কি করেছিলেন আমাদের জন্য, আর কি কষ্ট পেয়ে পৃথিবী ছেড়ে চলে গেছেন। ওই উত্তরপ্রদেশের গরম, ওই গরমে একটা টিনের চাল, ওই ঠান্ডাতে আরো ঠান্ডা, উনি একটা ওই তাওয়ার মধ্যে কাঠ জ্বালাতেন রাত্রিবেলা করে। এটা মানুষের পক্ষে সম্ভব? তুমি বলো তো, এরকম দুঃখ কষ্টের মধ্যে থাকা। আমাকে শক্তিজি বলেছিলেন যে কুণাল, আপনি একটা মানুষকে একটা 5 স্টার ঘরে রেখে দিন, তাকে রোজ বিরিয়ানি খাওয়ান, কদিন থাকতে পারবে? আপনি পারবেন? 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর, মানুষ প্রায় 30 বছর 35 বছর একটা ছোট্ট কামরার মতো জীবন কাটিয়ে গেছেন। কি জন্য? কি পাবেন বলে? এখন দেখো, সুইতাদি আমাকে, আমি যখন বললাম ইন্টারভিউটা দিলেন, আমি ইন্টারভিউটা পাবলিশ করলাম, এটা তো একটা বড় জায়গা না? তুমি আজকে এই যে কমিশন, বিষ্ণু সাহায় কমিশন, লোকে বলবে তো উনি তো বলেছে সাহায় কমিশন বলেছেন, কার বেসিসে বলেছেন?
আজকে জাস্টিস সাহায় কমিশনের রিপোর্টের ভিত্তিতে ওই যাবতীয় সরঞ্জামগুলো হাফিজ করে দেওয়া হয়েছে ওই রামকথা সংগ্রহালয় থেকে। নেই না, কারণ রামকথা সংগ্রহালয় রাম মন্দির ট্রাস্টকে দিয়ে দেওয়া হয়েছে, কারণ গভর্নমেন্ট ওটা এখন ট্রাস্টকে দিয়ে দিয়েছে, ওটার গভর্নমেন্টের প্রপার্টি নয়। কিউরেটর বলছে স্যার আমার চাকরি চলে গেল, আমি অন্য জায়গায় এখন কি করবো জানি না। এবং আজকে রাম মন্দির যখন প্রতিষ্ঠা হলো, আমাদের আরেক রামকে আমরা বিসর্জন দিয়ে দিয়েছি। ওই সমস্ত জিনিসপত্র আমি লেটেস্ট নিউজ পেয়েছি, মিনিস্ট্রি অফ কালচারালকে মানে স্টেট তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে যে নিয়ে নাও তোমরা জিনিসগুলো, আমাদের কাজে লাগবে না, কারণ এগুলো তো নেতাজির নয়। তাহলে আমি বলি দিস ইজ দ্য ফ্যালাসি অফ ইন্ডিয়া, যে তুমি আজকে আন্দোলন করছো নেতাজিকে নিয়ে পশ্চিমবঙ্গে বসে, বলছে কুণাল দা আপনি রাস্তায় নামছেন না তো, আপনাকে দেখা যাচ্ছে না। আমি রাস্তায় নামিনি, আমি ডকুমেন্টস দিয়েছি, আপনি তার বিরুদ্ধে কোথায় রাস্তায় নেমেছেন? আপনি কিছু প্রতিবাদ করেছেন? আপনি আজকে লোক দেখানো প্রতিবাদ করছেন, আপনি আজকে সরকারের উপর প্রেশার তৈরি করছেন। ইভেন কিছু পলিটিক্যাল লোকেরা পর্যন্ত আজকে আন্দোলনে যোগ দেবে, কারণ সেটা বিজেপির প্রেশার ক্রিয়েট করা যায়। কিন্তু আমরা তো ভাই আন্দোলন করার লোক নই, আমরা তো রিসার্চ করার লোক। আমরা তো আপনার হাতে তথ্য তুলে দিয়েছি, তার ভিত্তিতে আপনি কি স্টেপ নিয়েছেন? আপনি কি সরকারের কাছে জিজ্ঞেস করেছেন যে কেন বিজেপি আপনি বের করছেন না? এগুলো প্রশ্ন তো আপনি করেননি। আপনারা পথে নামলেই কি শুধু আনন্দ পান? কত লোক তো পথে নামে মুখে মাস্ক লাগিয়ে যাতে কেউ চিনতে না পারে। তাহলে আমি সেই পথে নামার লোক নই। আমার প্রতিবাদ আমার প্রত্যেক দিনের ভিডিওতে আছে, প্রত্যেক দিনের কথায় আছে। আমি মাস অ্যাওয়ারনেস বিলিভ করি, সেটা পথে নেমেও করা যায়, আমার ভিডিওর মাধ্যমে করা যায়। পথে নামাটা বড় কথা না। পথে আমরা অভয়ের জন্য নেমেছিলাম, প্রয়োজন পড়লে নেতাজির জন্য হাজারবার নামতে পারি, আগেও নেমেছি, এটা বিষয় না। কিন্তু বিষয়টা আমি আজকে আপনাকে বললাম যে নেতাজি সুভাষচন্দ্র বসুর শেষ তথ্যগুলো মহাফিজখানায় পড়ছে ফৈজাবাদে, সেগুলো কে বের করবে? গুমনামি বাবার কাছে যে ট্রাকগুলো ছিল, ভর্তি ভর্তি ট্রাঙ্ক ছিল জিনিসপত্র, সেগুলো এখন পড়ে রয়েছে ওখানে। রিজার্ভ না করলে নষ্ট হয়ে যাবে, জাস্ট নষ্ট হয়ে যাবে, হাওয়া হয়ে যাবে। শোনো, তোমার একটা কথা বলি, আজকে যে ডকুমেন্টসগুলো দেখছো না, বিভিন্ন বই টয়ে বেরোচ্ছে বা বেরোয়, সবাই সব সত্যি কথা বলে না। আমি তোমার পডকাস্টে বসে বলে যাচ্ছি, কিছু কিছু লোক নিজের জীবন দিয়ে কন্ট্রিবিউট করেছেন, তাদের নাম বইতে তুমি পাবে না। আজকে যে তথ্যগুলো ইন্ডিয়ার বড় বড় কভার আপ বইগুলোতে তুমি পেয়েছো, তার মধ্যে এমন কিছু তথ্য আছে যেটা অশোক টন্ডনের মতন জার্নালিস্ট যেগুলোকে সার্ভ করেছেন, নিজের জাঙ্গিয়ার মধ্যে লুকিয়ে নিয়ে এসেছিলেন। সেগুলো কোথা থেকে নিয়ে এসেছিলেন? যখন এই ইনফেন্ট্রির কাজটা চলছিল, সেই সময় তথ্যগুলো ডকুমেন্টসগুলো দেখে দেখে বেছে বেছে এরা তুলছিলেন, এর দায়িত্ব ছিলেন অশোক টন্ডন। অশোক টন্ডন ওয়াজ দ্য ফার্স্ট জার্নালিস্ট যিনি গুমনামি বাবা সম্পর্কে প্রথম লেখেন। এই গুমনামি বাবা নামটা ওনারই দেওয়া। আচ্ছা, উনি প্রথম জানতে পারেন যে ওরকম গুপ্তার ঘাটে একজনকে পোড়ানো হয়েছে, হি ওয়াজ আননোন মঙ্ক অ্যান্ড মেবি হি ওয়াজ দ্য সুভাষচন্দ্র বোস। এবং উনি প্রথম পত্রিকায় লেখেন নয়ালোকে যে গুমনামি বাবা, সেখান থেকেই গুমনামি বাবা নামটা হয়েছে। আজকে ওই লোকটা ওই তথ্যগুলো যখন ওগুলো পেয়েছেন হাতের সামনে, কিছু ডকুমেন্টস ওগুলো উনি জাঙ্গিয়ার মধ্যে নিয়ে এসে বাইরে নিয়ে জেরক্স করার পরের দিন রেখে দিয়ে আসতেন। সেগুলো আজকে বইয়ে ছাপা হচ্ছে। কটা লোক তোমাদের বলেছে সব কথা? তার নাম কি তোমরা দেখেছো? ডকুমেন্টসগুলো সেগুলো বইয়ে ছাপা হয়েছে আজকে। আজকে যত ছাপা দেখছো, এই যে গুমনামি বাবা জিনিসপত্র পাওয়া যাচ্ছে বলে, তার মধ্যে অশোক টন্ডনের ক্রেডিট ভরে ভরে রয়েছে। অশোক টন্ডনের কথা কজন লোক বলে? আজকে রনেন বাবুরা অনেক তথ্য দিয়েছে, রণেন্দ্র মোহন রায়, পবিত্র মোহন রায়ের ছেলে। আজকে পবিত্র মোহন রায় সেখানে যেতেন। পবিত্র মোহন রায় তিনি বলছেন যে পবিত্র মোহন রায় তো পুলিশকে কোনোদিন বয়ানে বলেনি যে তিনি গুমনামি বাবাকে নেতাজি। আর কেন বলবেন? কেন বলবেন? উনি তো জানেনই কখনো গুমনামি বাবা বাইরে আসুক। রাইট রাইট। এরা তো ওই সবাই সকলেই এটা মোটামুটি ওই মন্ত্রগুপ্তির মতো করে কোনোভাবে এটা বেরোতে দেব না। দিস ওয়াজ আ ক্লোজলি গার্ডেড সিক্রেট বাই হিজ ডিসাইপলস, এবং তারা এটা মানে একদম ওই বলে না শেষ নিঃশ্বাস পর্যন্ত এটা প্রোটেক্ট করেছেন। যে তাহলে এত তথ্য বাইরে এলো, এত লোক বলল, এত কিছু হলো, সবাই ব্লাফবাজ। বিষয়টা হচ্ছে কি, যতক্ষণ না পর্যন্ত নরেন্দ্র মোদীজি এসে বলবেন ভাই और बहनों आज से मैं बताता हूं कि सुभाष चंद्र बोस गुमनामी बाबा ही थे, তখন দেশ বলবে না না এইবার তাহলে ঠিক আছে। আমরা হচ্ছে না, আমরা আমরা কেমন একটা মিথে চলি, আমাদের উপর দিয়ে কেন একটা প্রলেপ চলে। একদিন আমরা মমতা 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 করি, তারপর এখন শুভেন্দু 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 করেছি, আবার এখন অন্য কথা বলতে শুরু করেছি। আমরা কিরকম একটা অদ্ভুত চরিত্র, আমাদের মধ্যে না আছে বিবেক বোধ, না আছে আমাদের বোধ শক্তি। আমরা না কেমন একটা হুজুকে চলছে, আমরা রিলসের হুজুকে ভেসে রয়েছি আজকে। আমাকে তো বলেছিল যে আমাকে নাকি মেরে উল্টে ঝুলিয়ে দেবে যখন আমি প্রতিবাদটা প্রথম করেছিলাম। এবার কিছু কিছু মানুষ আছেন যারা অনেক দিন পর পর হয়তো আমার ভিডিও দেখেন, হয়তো এই প্রতিবাদটা তিনি দেখেননি,
আপনি তো প্রতিবাদ করলেন না, আপনার গলায় নেতাজিকে নিয়ে আপনি তো ব্যবসা করছেন। মানে আমার প্রতিবাদটা সবাইকে দেখিয়ে দেখিয়ে করতে হবে, মানে আমি কবে ভিডিও বানিয়েছি সেটা উনি দেখেননি। আমি আজকে উনি হঠাৎ করে আমাকে বলছেন আপনার ভিডিও তো পেলাম না একটা। আসলে কারোর আমার প্রতি এক্সপেকটেশন থাকতেই পারে যে আমি এগুলো নিয়ে বলবো, এর প্রতিবাদ করব, সেটা আমি করেওছি। কিন্তু আমি কোন ব্যক্তির বক্তব্যের বিরুদ্ধে বলছি? রাইট। ইফ ইট ইজ শ্রমিক ভট্টাচার্য দেন ইটস ওকে, বাট তারপরে এলিতেলি গাঙ্গুতেলিদের কথা বলে আমাকে লাভ নেই বেসিক্যালি। আমি উনি হয়তো কোনো একটা পলিটিক্যাল লিডার্সের বিরুদ্ধে বলতো, আমি রাহুল গান্ধীর বিরুদ্ধে বলতো, তাও তো কিছু প্রতিবাদ করলেও করতে পারতাম যে এরকম কথা বলা উচিত না, এটা ঠিক না। কিন্তু সুভাষচন্দ্র বোস তাকে নিয়ে বলছে একজন, দুঃখের বিষয় কি জানো তো, উনি একজন পার্লামেন্টারিয়ান, এটা হচ্ছে আফসোস। আর উনি এই মুহূর্তে রাজনীতিতে ওনার যে দলটা উনি করেন তারা ওকে পাত্তা দেয় না, তারা ওকে পাত্তাই দেয় না, এবং তার নিয়ে ওর ক্ষোভও আছে, সেটা ও প্রকাশ্যে বলেওছে। বেসিক্যালি ওই রাজনৈতিক দলটা একটু ভয় পাচ্ছে ভোট হারানোর ভয়। নালে আজকে যারা যারা ওর ওই অনুগামীরা নোংরা নোংরা কথা বলছে, ওরা সবাই অ্যারেস্ট হওয়ার কথা। কারণ এই লোকটার ছবি কোথায় থাকে বলেছি, তুমি এরকম বলতে পারো ওপেনলি? পারছো কারণ কারণ তোমাদের ছাড় দিয়ে রাখা হয়েছে। ছাড় দিয়ে রাখা হয়েছে কারণ ওই একটা সম্প্রদায়ের ভোট আছে, বললে যদি বিগড়ে যায়। কিন্তু দেখো, এটা নেতাজিকে নিয়ে বলতে গিয়ে কিন্তু একটা অন্য আন্দোলনকে আবার চাগাড় দিচ্ছে ওখান থেকে, সেটা কি আমরা দেখতে পাচ্ছি? ঠিক কথা। তো বেসিক ব্যাপার হচ্ছে, যদি মানে গ্রেটার কোচবিহার বা কামতাপুরী আন্দোলনটাকে চাগাড় দেওয়ার উদ্দেশ্য হয়, তাহলে আমি বলবো, আমি তো অভিজ্ঞতায় নগণ্য, আমার তো কোনো জ্ঞানই নেই, ধারণাই নেই রাজনীতির, বাট আমি বিজেপিকে একটা কথাই বলতে চাই, ইমিডিয়েটলি যদি এই লোকটাকে না আটকান, আপনাদের কপালে দুঃখ আছে। আজকে সুভাষ বোসকে নিয়ে কথা বলছে লোকজন, কারণ কি একটা মহারাজ কিছু বলেছে বলে, কিন্তু এত বড় এজেন্ডা, সেটা ভারতবর্ষের রাজনীতির সবচেয়ে বড় স্ক্যাম, যেটা ছিল আজাদিন ফৌজের ট্রেজার লুট, আর তার থেকে বড় সবচেয়ে রহস্য নেতাজির অন্তর্ধান। এই দুটো জিনিস নিয়ে গভর্নমেন্ট পড়ে যেতে পারে, কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট স্ট্রিক্টলি সমস্ত জায়গা থেকে দরজা বন্ধ করে রেখে দিয়েছে। সেই কারণে বিষ্ণু সাহায় কমিশনকে বসানো হয়েছিল আমার মতে, যে এটা প্রমাণ করে দাও জিনিসগুলো সুভাষ বোসের নয়। তো হয়ে গেল গল্প শেষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে দরজা বন্ধ হয়ে গেল। আর যাদেরকে আমরা বলি যে চতুর্থ স্তম্ভ টম্ভ কিসব বলি না, ও ছেড়ে দাও, তো তাদের যদি ভূমিকা না থাকে, তাহলে তো মানুষ জানতে পারবে না।